স্বাগত ক্যাচ বাংলাদেশের আজকের পর্বে। আজকে ক্যাচ টকের ষষ্ঠ এপিসোড এবং আজকে আমাদের যে বিষয়টি আমরা নির্ধারণ করছি সেটি হচ্ছে এই সময় স্বাস্থ্য সুরক্ষা। দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আমাদের যে নিয়মিত আয়োজনটি, সেই আয়োজনে আমরা প্রতিনিয়তই আমরা যে বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি সেটি হচ্ছে করোনা পরিস্থিতি আসলে আমাদের কি করা উচিত এবং এই করণীয়র মধ্যে আমরা আমাদের যারা ফ্রন্ট লাইনে এই করোনা পরিস্থিতি নিয়ে কাজ করছেন এবং যারা আমাদেরকে এই যুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় পরিমাণ সাপোর্টটি দিচ্ছেন তাদেরকে নিয়ে মূলত আমরা কথা বলি এবং কাজ করি। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন এরকমই তিনজন ফ্রন্টলাইন যোদ্ধা যারা করোনা পরিস্থিতি নিয়ে সবাইকে সচেতন করবেন এবং বিশেষ করে রমজান মাস উপলক্ষে আমাদের আরেকটি বিষয় জানাটা খুব জরুরি, সেটি হচ্ছে আমাদের স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, অর্থাৎ আমাদের ডায়েটটি কি হওয়া উচিত, এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডাক্তার প্রসেনজিৎ বিশ্বাস পার্থ, মেডিকেল অফিসার অ্যান্ড করেসপন্ডেন্ট অফ করোনা সেল, ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। আমাদের সাথে রয়েছেন নিশাত শারমিন নিশি, ডায়েটিশিয়ান এবং নিউট্রিশনিস্ট, বিআরবি হসপিটাল লিমিটেড। এবং আমাদের সাথে রয়েছেন ডক্টর তারিকুল ইসলাম শিশির, স্পেশালিস্ট নিউরোলজি, এভার কেয়ার হসপিটাল, ঢাকা। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আমাদের শোয়ে যারা যারা আজকে অংশগ্রহণ করছেন তারা হচ্ছে এখান থেকে আমাদের দর্শকরা বিভিন্ন প্রশ্ন করতে পারে এবং প্রশ্নগুলো হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের যারা অতিথিরা রয়েছেন তাদের মাধ্যমে উত্তরগুলো পৌঁছে দিতে। তো প্রথমেই পার্থ ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। তো করোনা পরিস্থিতি তো আমাদের দেশে যদি আজকের তথ্যটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে পরিমাণ টেস্ট হয়েছে সেই অনুযায়ী আক্রান্তের সংখ্যা আজ অবধি 4,998 এবং মৃত্যু প্রায় 140 জন। তো এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতি আপনার কাছে কি মনে হচ্ছে যে কতটা উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি? ধন্যবাদ। প্রথমেই ধন্যবাদ প্রদান করছি ক্যাচ বাংলাদেশের সহযোগী প্রতিষ্ঠান এবং ক্যাচ বাংলাদেশকে এবং আজকের অনুষ্ঠানের উপস্থাপক আমার খুব কাছের ছোট ভাই এবং আমার এক সময়ের স্টুডেন্ট রাকিবুল ইকবাল জিসানকে, এবং আমার সাথে যারা আজকে আছেন ডক্টর মোহাম্মদ তারিকুল ইসলাম শিশির এবং হচ্ছে গিয়ে নিউট্রিশনিস্ট আছেন নিশাত শারমিন নিশি। সবাইকে ঝিনাইদহ সিভিল সার্জন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমি সালাম এবং অভিনন্দন প্রদান করছি। আমি এখানে একটু কথা একটু বলে রাখি জিসান, এটা কি আমাদের ফেসবুকে কি আমাদের ওয়ালে কি এটা চলে গেছে নাকি আমাদের যেতে হবে? হ্যাঁ, আপনারা চাইলে এখন শেয়ার করে দিতে পারেন অলরেডি। হ্যাঁ, কিভাবে একটু আমাকে বলে দিলাম। এটা অলরেডি চলে এসেছে। জাস্ট হ্যাঁ, তাহলে এখান থেকে আমি কিভাবে যেতে পারি? হ্যাঁ, আমি এখান থেকে আমি যাব কি ইনবক্সে দিয়ে দিচ্ছি, আপনারা জাস্ট ক্যাচ বাংলাদেশের পেজে এটা শেয়ার করে দিলেই হবে। হ্যাঁ, আচ্ছা, একটু দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা প্রশ্ন এবং উত্তরে ফিরে আসি। আসলে তো আপনি আমাকে যেটা বললেন একটু আগে যে আমরা বর্তমানে এখন আমাদের বাংলাদেশটা যেখানে দাঁড়িয়ে আছে তাহাতে কিন্তু আমি বলতে পারি যে আমরা খুব একটা বিশাল একটা উদ্বেগের ভিতর এখন যাচ্ছি। আমরা যদি আজকে 24 আওয়ার্স এর যদি হিসাব করি, এখানে আপনি একটা পয়েন্ট মনে হয় আমাদের একটু নোট করা উচিত যে আমাদের ইতিমধ্যে আজকে কিন্তু লাস্ট 24 আওয়ার্সে আমাদের 90 জনের মৃত্যু ঘটেছে। সরি, 9 জনের মৃত্যু ঘটেছে। হ্যাঁ, 9 জনের। আজকে কিন্তু আমাদের যদি 24 ঘন্টার আমরা যদি 9 জনের মৃত্যু ঘটেছে। এখানে আরেকটি কথা বলতে হবে যে আমাদের কিন্তু লাস্ট 24 ঘন্টায় আমাদের টেস্ট হয়েছে 3,336টি। হ্যাঁ, আর এর ভিতরে 24 ঘন্টায় কিন্তু আমাদের পজিটিভ হয়েছে 309 জন। 309 জন, হ্যাঁ। এখন আমাদের টোটাল যে মৃত্যুর সংখ্যা 140। আমরা এখন যেই পজিশনে দাঁড়িয়ে আছি তাতে কিন্তু আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশে এখন কিন্তু কন্টাক্ট যে হিস্ট্রি এবং কন্টাক্ট ট্রেসিং সেটা দিয়ে কিন্তু একজন থেকে আর একজন কিন্তু খুব সহজেই এখন আক্রান্ত হতে পারে। তাহলে ভাই, মানে আমাদের এখন যে বিষয়টা ইম্পর্টেন্ট যে আক্রান্ত হওয়ার সম্ভাবনা যেহেতু আমাদের অনেক বেশি, তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিশির ভাই আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে এই মহামারী মোকাবেলায় বাংলাদেশ আসলে তৈরি কিনা আপনার কাছে কি মনে হচ্ছে? সবাইকে ধন্যবাদ। সর্বপ্রথম যে জিনিসটি বলতে হবে সেটা হচ্ছে যে যদি আমরা ট্রান্সমিশনের ব্যাপারটা চিন্তা করি, প্রতিদিন কিন্তু আমাদের কেসের পরিমাণ বাড়ছে এবং আক্রান্ত হওয়ার যে রেট তার চেয়ে সুস্থ হওয়ার রেটটা অনেক অনেক কম। এখন যদি প্রস্তুতির কথা বলি প্রথমে যে জিনিসটা মাথায় আসা দরকার সেটা হচ্ছে চিকিৎসক এবং সেবিকার সাথে বাংলাদেশের মানুষের যে আনুপাতিক হার, সেই হারটা যদি আমরা চিন্তা করি দেখা যাবে যে আমাদের দেশে জনগণের তুলনায় চিকিৎসক এবং সেবাদানকারীর পরিমাণ অনেক অপ্রতুল যদি আমরা উন্নত বিশ্বের সাথে কম্পেয়ার করি। তেমন অবস্থায় উন্নত বিশ্ব এরকম ম্যান পাওয়ার নিয়ে যখন স্ট্রাগল করেছে, আমাদের স্ট্রাগল করার সম্ভাবনা অনেক বেশি। দ্বিতীয় যে বিষয়টি আসতে হবে সেটা হচ্ছে করোনা আক্রান্ত হওয়ার পরে
তাদেরকে সেবা দেওয়ার যে জায়গাটা বা হাসপাতালের যে বেড সংখ্যা, যে হসপিটালগুলোকে আমরা নির্ধারণ করেছি ফর করোনা স্পেসিফিক্যালি, সেই হাসপাতালের বেড সংখ্যা আক্রান্ত মানুষের তুলনায়ও কিন্তু অপ্রতুল হতে পারে যদি এই কমিউনিটি ট্রান্সমিশনটা বাড়তে থাকে। এবং তৃতীয় ব্যাপার হচ্ছে, যেটা হচ্ছে হাইয়েস্ট সিভিয়ারিটি অফ ইনফেকশন, ঠিক যখন আমাদের আইসিইউর প্রয়োজন পড়ে, ঠিক সেই জায়গায় কিন্তু আমাদের অনেক বেশি ল্যাকিংস আছে। লাইক আমাদের ঢাকা শহরে যত হসপিটাল আছে তার মধ্যে আইসিইউর বেশিরভাগ অংশই কিন্তু প্রাইভেট সেক্টরের আন্ডারে, এবং এক একটা প্রাইভেট হসপিটাল হয়তো বা 5টা 6টা বা 10টা বেডের কিছু আইসিইউ আছে, তার মধ্যে উপযুক্ত ম্যান পাওয়ারের যে পরিমাণ তাও সাফিসিয়েন্ট না। আর এমন অবস্থায় সরকারি যে কয়টা আইসিইউর বেড আছে, যদি না নতুন কোন আইসিইউর ভেন্টিলেটর বা বেড সংযোজন থাকে বা সংযোজনের সুযোগ থাকে এবং তা করা হয়, এমত অবস্থায় দাঁড়িয়ে আসলে আমাদের প্রস্তুতির জায়গাটা অনেকটাই আমি বলবো কম। কেননা আমাদের যে সময়টা ছিল ফ্রম 31st ডিসেম্বর টু দ্য ডিটেকশন অফ ফার্স্ট কেস ইন 8 মার্চ, এই যে 3 মাস, ওই সময়টাকে আমরা আসলে যথাযথভাবে ইউটিলাইজ করতে পারিনি। অ্যাট দ্য সেম টাইম ওয়েন দেয়ার ওয়াজ সাম ইনভেশন, যারা আমাদের ইমিগ্রেন্টস আছে, আমাদের রিমিটেন্স যোদ্ধারা, তাদেরকে যে প্রপার প্রক্রিয়া কোয়ারেন্টাইন করা সেটাও কিন্তু পসিবল হয়নি। ফর দ্যাট উই আর নট দ্যাট মাচ প্রিপেয়ার্ড, বাট উই আর ডুইং ফাইন। হোপফুলি আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা মানে আমরা কি তাহলে এইটাতে একটা হোপ রাখতে পারি যে মানে মানে টুডে আর টুমরো আমরা এটা সেটা হচ্ছে আশাবাদী না হয়ে তো বসে থাকার সুযোগ নেই না। আশাবাদী আমরা আশাবাদী, কিন্তু জিনিসটা এতটাই ক্রিটিক্যাল যে আসলে আশার জায়গার সাথে আমাদের ভয়ের জায়গাটাও থাকতে হবে। হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ যে আসার সাথে সাথে আমাদের একটা ভয়ের যে জায়গাটা আমাদের কাজ করতে হবে। আমরা মনে হয় একটু সংযোগে একটু মানে যান্ত্রিক ত্রুটির মধ্যে পড়েছি, যে কারণে হচ্ছে আমাদের অতিথিদের মধ্যে একজনকে আমরা মানে দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। তো এইখানে একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আমি একটু নিশিয়াপুর কাছে আসতে চাচ্ছি। নিশিয়াপু কি শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ আপু, আপনার কাছে যে বিষয়টি আমি যে আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে পরিস্থিতি আপনাদের তরফ থেকে যে আপনারা দেখছেন, অবজার্ভ করছেন, তো স্বাস্থ্য সচেতনতার জন্য এই পরিস্থিতিতে আদতে কি করা উচিত বলে আপনি মনে করেন? আচ্ছা, থ্যাংক ইউ জিসান ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ দিলেন। আসলে বিষয়টা যেটা হলো যে করোনা পরিস্থিতি তো এখন মহামারী আকারে ছড়িয়ে গেছে, এটা আমরা সবাই জানি। এখন যে পরিস্থিতি আছে, এটা এখন কি দিয়ে অ্যাকচুয়ালি সলিউশন হবে, ফুডটা কেমন হবে, কি করলে ভালো হবে, কি করলে ঠিক হবে, সবই তো এখনো জাস্ট এখনো আমরা চিকিৎসকরা এবং বিজ্ঞানীরা এখনো পরীক্ষা নিরীক্ষা করছে, এখনো ফলাফল এখনো সিলেক্ট হয়নি যে এটাই রেজাল্ট, এখনো ফিক্সড হয়নি যে এটা করলেই হবে বা এটা খেলেই হবে। হ্যাঁ, তো এখন আসলে ফুডের বিষয়টা যদি আপনি বলেন যে কি ধরনের সচেতনতা, এটাই তো জানতে চাইলেন নাকি? হ্যাঁ, আমরা আসলে খাদ্যাভ্যাসে আমাদের কি করা উচিত এই মুহূর্তে? আচ্ছা, এখনো কিন্তু WHO আমাদেরকে সেরকম রেজাল্ট কোনো পাবলিশ করেনি যে পার্টিকুলারলি এই ধরনের ফুড খেলে আমরা ভালো থাকবো বা সুস্থ থাকবো। তবে এজ এ ডায়েটিশিয়ান এন্ড ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট আমরা সবাইকে এটাই সাজেস্ট করি যে যে খাবারগুলো খেলে আমাদের ইমিউনিটি বুস্ট হয়, মানে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি করাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ একজন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যদি ভালো থাকে, তাহলে কিন্তু যে কোনো পরিস্থিতি আপনার হোক না কেন বা যে কোনো রোগই আসুক না কেন, সেটা কিন্তু আপনি সলভ করতে পারবেন। আর যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, যেটা আপনি অলরেডি দেখেছেন, যদিও এখন করোনা ভাইরাসের নতুন অনেক ধরনের ব্যাপার চলে আসছে যে কোনো সিমটম ছাড়াই করোনা ভাইরাস হচ্ছে, বাট ইনিশিয়ালি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যাদের কোমরবিডিটি, মানে আমার ধরেন ডায়াবেটিস আছে, তাহলে আমার করোনা হওয়ার চান্সেসটা বেশি, এরকম একটা আমরা দেখতে পাচ্ছি। তবে তাও ফিক্সড নেই কিন্তু। তো এতটুকু আমরা বলতে পারি যে রোগ প্রতিরোধ ক্ষমতা যদি বৃদ্ধি করা যায়, ইন দ্যাট সেন্স আমরা ফুড হ্যাবিটের ভিতরে অবশ্যই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফুড গুলো রাখবো। অ্যান্টিঅক্সিডেন্ট বলতে ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ভিটামিন সি তো আপনারা অলরেডি শুনেছেন। তবে ভিটামিন আর মিনারেলস এর দিকে আমাদের কিন্তু খুবই যোগ দিতে হবে, যেটা আমাদের অ্যাজ এ ডায়েটিশিয়ান পুষ্টিবিদরা আমরা সবাইকে বলি। মানে খাদ্যাভ্যাসের ক্ষেত্রে আমাদের হচ্ছে গিয়ে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি এরকম খাবারের দিকে আসলে আমাদের মেইনলি ফোকাস দেওয়া উচিত, এরকমই তো আপাতত আমরা এরকমটাই ভাবছি। তবে সম্পূর্ণ এটা কিন্তু এখনো WHO বলেনি যে এটা করলেই আমরা করোনা থেকে মুক্তি পাবো। আমাদের পার্সোনাল হাইজিন থেকে মেইনটেইন করে শুরু করে এভরিথিং আমরা করে এবং আমাদের ইমিউনিটি বুস্ট করতে পারলে তবে হয়তো আমরা এই প্রবলেম থেকে অনেকটা দূরে থাকতে পারবো, আশা করা যায়।
হ্যাঁ, থ্যাংক ইউ। পার্থ ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে হ্যাঁ, চাই, সেটি হচ্ছে আমাকে কি দেখা যাচ্ছে? হ্যাঁ ভাই, এখন ক্লিয়ারলি আমরা আমাকে কি দেখা পাচ্ছি। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি এখন আমরা আপনাকে। আবার মনে হয় কানেকশনটা একটু ডিস্টার্ব হয়েছে, মানে কথাটা শুনতে পাচ্ছি আমরা। তো ভাই, আপনার কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি সেটি জি। হচ্ছে চিকিৎসকদের সুরক্ষায় যে ব্যবস্থা নেওয়া হয়েছে ইতিমধ্যে, কারণ চিকিৎসকরা অলরেডি আমাদের এই করোনা দ্বারা আক্রান্ত হয়েছে। তো আপনার কাছে যে নিরাপত্তা সুরক্ষা মানে পিপিই যে ব্যবস্থাটি করা হয়েছে, আপনার কাছে কি মনে হয় যে এই যে পিপিই এর ব্যবস্থাটি, এটি আসলে তাকে নিরাপদ করছে কিনা? অর্থাৎ ডাক্তার যে সেবা দিচ্ছেন, সেবা দাতা, নার্স, ডাক্তার বা হসপিটাল অন্যান্য স্টাফ এবং রোগী সবাই এটা দ্বারা আসলে নিরাপদ হচ্ছে কিনা বাংলাদেশ যেভাবে পিপিইটা দিচ্ছে? হ্যাঁ, একটু মনে হয় লাইনে জিসান, কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ তোমাকে হ্যাঁ শুনতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ আমি মনে হয় মাঝে মাঝে না, আপনার কথা শুনতে পাচ্ছি আমরা, আপনি হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ ভাই, আপনি বলতে পারেন, আপনার কথা আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, দুঃখিত দর্শক, আমরা হচ্ছে কি একটু টেকনিক্যাল প্রবলেমে কারণে হচ্ছে বারবার আমাদের একটু সংযোগ একটু ঝামেলা হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে আমরা পার্থ ভাইয়ের কাছে আসবো এই প্রসঙ্গটি নিয়ে আমরা আলোচনা করতে। এখন 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 আসছে। হ্যাঁ পার্থ ভাই, এখন আপনি হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ। আচ্ছা, দুঃখিত, আমি আন্তরিকভাবে আমার একটা টেকনিক্যাল ফল্ট হয়েছিল এখানে ইন্টারনেটের জন্য আমি আউট অফ ডিসকাশনে চলে গিয়েছিলাম। হ্যাঁ, জিসান আমাকে যেটা জিজ্ঞেস করছিল যে সুরক্ষা ব্যবস্থা, আসলে সুরক্ষা ব্যবস্থা নিয়ে কথা বলতে গেলে এখানে অনেকগুলো পয়েন্ট আসলে আমাদের চলে আসে। সেখানে আমাদের যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেটা নিয়ে আমাদের কথা হয়েছে, পর্যাপ্ত সুরক্ষা, এখানে আসলে কিছু বিষয় কিন্তু আছে যেটা অনেকটা সেন্সিটিভ। যেখানে N95 মাস্কের কথা বলা হয়েছে, সেই জিনিসটা কিন্তু আমরা ইতিমধ্যেই জানি যে আমেরিকা থেকে ওটা প্রস্তুত করা হয় এবং সারা দেশে কিন্তু ওটার একটা স্বল্পতা রয়ে গেছে। এখন N95 এর বিকল্প হিসেবে কিন্তু KN95 এবং PPF2 একটা কিন্তু আমাদের মাস্কের ব্যবস্থা করা হয়েছে, যার সম্মান হিসেবে ওটাকে চিন্তা করা হচ্ছে। এবং সেই সম্মানের কিছু মাস্ক কিন্তু আমরা এখন ব্যবহারযোগ্য করতে পেরেছি এবং আমাদের ডিস্ট্রিক্টে কিন্তু আমরা সেটা ব্যবহার করেছি। আর সাথে কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে পর্যাপ্ত পরিমাণে পিপিই যদি আমরা বলি অন্যান্য যাবতীয় সাপোর্ট কিন্তু আমাদের দিয়েছে। কিন্তু এখন একটা বিষয় যে সুরক্ষার কথা যেহেতু আসছে, এখন এই ভাইরাসটি যে কখন কিভাবে কাকে অ্যাটাক করবে সেটা নিয়ে কিন্তু আসলে একটু কনফিউশন থেকে যাচ্ছে। যার ফলে আমার যারা ল্যাব টেকনোলজিস্ট এবং মেডিকেল টেকনোলজিস্ট এবং আমরা যারা চিকিৎসকরা একদম সরাসরি আমরা রোগীদের কন্ট্যাক্টে আছি এবং স্যাম্পল কালেকশনে আছি, আমাদের কিন্তু একটা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। এখন এই আক্রান্তর পিছনে যদি আমরা কারণ খুঁজতে থাকি তাহলে কিন্তু অনেকগুলো পয়েন্ট এখানে আসলে আছে। পিপিইটা যেমন পড়াটা একটা খুব সহজ ব্যাপার, কিন্তু এটা কিন্তু বডি থেকে রিমুভ করাটা ওটা কিন্তু খুব কঠিন একটা ব্যাপার, যার ফলে একটু জটিলতা কিন্তু আমাদের থেকেই যাচ্ছে। এই জন্য সুরক্ষা বলতে গেলে আসলে আমরা মোটামুটি বলতে পারি যে আমরা সুরক্ষিত আছি, কিন্তু আবার হয়তো বা আমাদের অজানা কিছু বিষয়ের কারণে আমরা অনেক সময় অরক্ষিত হয়ে আমরা আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা থাকছে। ধন্যবাদ জিসান। এখানে একটা বিষয় সেটি হচ্ছে যে আমাদের তো হচ্ছে হু এর তরফ থেকে কিংবা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফ থেকে আমাদেরকে হচ্ছে গিয়ে এই প্রোটেক্টিভ ইকুইপমেন্টস বা হচ্ছে গিয়ে আমাদের কিভাবে প্রোটেকশন নিতে হবে এই ব্যাপারে বিভিন্ন টিউটোরিয়ালও দেখানো হচ্ছে। তো এখানে গ্যাপ জায়গাতে যে কারণে হচ্ছে আসলে প্রপারলি ইউজটা আমরা করতে পারছি না পিপিই। এখানে আসলে গ্যাপটা বলতে গেলে যেটা আমার কাছে মনে হয়েছে যে আমাদের একদম সরাসরি আমাদের যেটা দরকার ছিল, সেক্ষেত্রে আমি কিছু কনফিউশন তৈরি আছে, সেটা সব ক্ষেত্রেই আছে। সেটা আসলে আমাদের পর্যাপ্ত প্রোটেকশনের জায়গায় হয়তোবা আমরা কিছুটা একটা গ্যাপ থাকছে। সেই গ্যাপটা হইতে পারে হয়তোবা পর্যাপ্ত পরিমাণ কিছু জিনিস সাপ্লাইয়ের অভাব, হয়তোবা আমাদের সেই জিনিসটার ইউজের অভাব, হয়তোবা যেটা আমরা ডিসপোজেবল করছি সেটা ডিসপোজ করে দিচ্ছি, কিন্তু রিইউজের ক্ষেত্রে আমরা হয়তোবা অনেকে সেটা রিইউজের মতো করার মতো ডিসইনফেক্টেড আমরা করতে পারছি না, যার ফলে এইসব ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আবার কয়েকটা জায়গায় দেখা গিয়েছে আমাদের কয়েকজন চিকিৎসক আক্রান্ত হয়েছে। ইতিমধ্যে আমরা জানি আমাদের সিলেট মেডিকেল, ওসমানী মেডিকেলের আমাদের একজন প্রফেসর ডক্টর মহিউদ্দিন স্যার, উনি কিন্তু মারা গিয়েছেন এই কোভিড আক্রান্ত হয়ে, কোভিড-19 এ। এখন উনার যে হিস্ট্রিটা আমি পেয়েছি সেটা কিন্তু উনি নিজে পার্সোনাল পিপিই যেটা ছিল সেটা কিন্তু নিজে ব্যবহার না করে তখন তার জুনিয়রদেরকে দিয়ে দিয়েছে, হয়তোবা তখন একটু শর্টেজ ছিল। এনিথিং এলস আর কি, এগুলো অনেকগুলো সেক্টর এখানে যুক্ত আছে, অনেকগুলো প্রেক্ষাপট, যারই প্রেক্ষাপটে কিন্তু আক্রান্তের সংখ্যাটা বাড়ছে। আরেকটা বিষয় যেটা দেখা যাচ্ছে, আমার যারা মেডিকেল টেকনোলজিস্টরা কোনো করোনা আক্রান্ত অথবা সাসপেক্টেড কোনো কেস থেকে যখন স্যাম্পল কালেকশন করতে যাচ্ছে, তখন হয়তো তারা কোনো ফল্টি টেকনিকের কারণে হয়তো বা সেই আক্রান্তর একটা সম্ভাবনা তাদের ভিতরে কিন্তু সংক্রমিত হচ্ছে। ধন্যবাদ। এটা একটি বিষয়। শিশির ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, যেহেতু আপনি হচ্ছে ইভার কেয়ার হসপিটালে
কর্তব্যরত রয়েছেন। তো এই যে বেসরকারি চিকিৎসক যারা রয়েছেন, সরকারি চিকিৎসকদের ক্ষেত্রে সুবিধাগুলো আমরা অনেক ক্ষেত্রে পাচ্ছি, কিন্তু হচ্ছে এই বেসরকারি যারা চিকিৎসকরা রয়েছেন তাদের আসলে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে আপনার মনে হয়? আচ্ছা, প্রথমেই যেটা বলা দরকার সেটা হচ্ছে ব্যাপারটা, যেটা হচ্ছে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এই শব্দটা এখন আসলে বহু প্রচলিত এবং সবাই জানে, বাট এটা অ্যাকচুয়ালি এমন কিছু না যেটা বাজারের ওই ভ্যান গাড়িতে করে বিক্রি হয়, যেটা বাংলাদেশ অনেক জায়গায় হচ্ছে। এটার কিছু গ্রেডিং আছে, গ্রেড 1 পিপি, গ্রেড 2 পিপি, গ্রেড 3 পিপি, ডিপেন্ডিং অন দ্য লেভেল অফ এক্সপোজার। আমি কোন পেশেন্ট দেখবো, ওয়েদার হি ইজ ইনফেক্টেড অর নট, হাউ মাচ ইজ দ্য চান্স অফ ইজ বিং এফেক্টেড, তার উপর ডিপেন্ড করে কিন্তু পিপির গ্রেডিং হবে, রাইট? দেখা যাচ্ছে একটা গদ বাঁধা পিপি কিন্তু সবাই পাচ্ছে। এই গদ বাঁধা পিপির মধ্যে কিছু জিনিসের অনেক ঘাটতি। আমি গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজের আমার একটা এক্সপিরিয়েন্স বলে আমি ছিলাম, সেখানে আমাদের যে পায়ের জন্য যে কভার ইউজ করা হচ্ছিল, দ্যাট ওয়াজ লাইক আ পলিথিন ব্যাগ। হাতের ভিতর যে গ্লোভস ইউজ করা হচ্ছিল সেটা হচ্ছে বার্গার খাওয়ার 50 টাকার মানে যে গ্লোভসটা আর কি, 50 টাকার বার্গার খেলে যে ইনিশিয়ালি কিন্তু একটু বেটার ছিল। এখন কয়েকটা ব্যাপার লক্ষণীয়। এক নম্বর হচ্ছে এখন চাহিদার পরিমাণ অনেক বেশি, সেই অনুযায়ী প্রস্তুতি বা যোগান যেটা, সেটা হয়তো বা সাফিসিয়েন্ট না, তাই ল্যাকিংস হচ্ছে। অ্যাট দ্য সেম টাইম যে ব্যাপারটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কি, যে বলা হচ্ছে যে সব ডাক্তার বা সব চিকিৎসক বা সব স্টাফদের পিপির প্রয়োজন নেই। এটা কিন্তু একদম মিথ্যা কথা। কেন মিথ্যা কথা? একটা পেশেন্ট যখন ইমার্জেন্সিতে আসবে, যেহেতু এখন স্টেজ 4 কমিউনিটি ট্রান্সমিশন এবং অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ারের রেট বাড়তেছে, so obviously there will be a chance that each and every person may or can be affected. এই জন্য আমার সবাইকে এফেক্টেড করে চিন্তা করতে হবে। এবার আসেন প্রাইভেট সেক্টরের দিকে। প্রাইভেট সেক্টরের দিকে যেটা দেখা যাবে সেটা হচ্ছে, দেখেন এখন পর্যন্ত আজকে পর্যন্ত 324 জন চিকিৎসক এফেক্টেড এবং আরো সিস্টার এবং স্টাফ এফেক্টেড। এমন অবস্থায় যদি আপনি দেখেন প্রাইভেট সেক্টরে কিন্তু মোর দেন 50% পিপল আর এফেক্টেড। কিন্তু গভর্নমেন্ট যে ইনস্ট্রাকশন গুলো দিচ্ছে, ওয়েদার ইট ইজ আ প্রণোদনা আর ওয়েদার ইট ইজ সাম কাইন্ড অফ this is absolutely for those of the government employee, not that of the private employees. এবং গভর্নমেন্ট স্পষ্টভাবে বলে দিচ্ছে যে প্রাইভেট এমপ্লয়ীদের জন্য we have nothing to do whether they have die either of corona or something else. তো এই জিনিসটা কিন্তু খুব দৃষ্টিকটু, because each and everyone is fighting from his or her position and a lot of people are being affected working in the hospital. এখন সে প্রাইভেটে কাজ করছে বলে জাতির একটা ক্রাইসিস সিচুয়েশনে ইউ ক্যানট ইগনোর দেম। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে কথা শেষ করছে। এক নম্বর, ব্যাংকের ক্ষেত্রে যখন প্রণোদনা বা সুযোগগুলো ঘোষণা করা হলো, তখন কিন্তু বলে দেওয়া হয়নি সরকারি ব্যাংকে এক নিয়ম, বেসরকারি ব্যাংকে এক নিয়ম। তাহলে স্বাস্থ্য ক্ষেত্রে যেটা সরাসরি ফ্রন্টলাইন ফাইটার, ডক্টর, সিস্টার এন্ড আদার স্টাফ, যেখানে প্রাইভেট সেক্টরের এফেক্টেড হচ্ছে নাম্বারস, তাদের ক্ষেত্রে কেন এই বৈষম্যমূলক আচরণ? এবং দিস ইজ ক্রিয়েটিং আ গ্রেট, লাইক আমি যদি বলি আসলে এটা একটা গ্রেট মোরাল ব্রেকডাউন করছে কিন্তু চিকিৎসকদের এবং অন্যান্য স্টাফদের। এই জিনিসটা আসলে হওয়া উচিত না, যেটা হচ্ছে। হোপফুলি এটা হয়তো বা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এই প্রসঙ্গে আসলে কথা বলতে গেলে পরে অনেক বিষয় চলে আসছে, যে বিষয়গুলো আদতে হচ্ছে আমাদেরকে আসলে সমাধান করার পথটা অনেক জটিল একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাচ্ছে। তো আমি একটু নিশি আপুর কাছে আসতে যাচ্ছি। নিশি আপু, আপনার কাছে একটা বিষয় জানতে চাইবো, যারা এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে গেছেন, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রায় 5,000-এর মতো মানুষ করোনায় আক্রান্ত, তো মানে একটা বড় অংশ। তো আমরা তো এটুকু জানি যে মানে করোনা থেকে বাঁচতে গেলে আমাদেরকে কিভাবে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে বা কিভাবে এটা প্রোটেকশনটা নেওয়া যায়, কিন্তু যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন তাদের ক্ষেত্রে আসলে মানে খাবারের ব্যাপারে কোনো রকম মানে নিষেধাজ্ঞা বা কোনো রকম কোন দিক নির্দেশনা কি আপনাদের তরফ থেকে দেয়া হচ্ছে কিনা? নিশা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ জিসন, আরেকবার একটু কষ্ট করে বলেন, আমি আমার লাইনটা। আচ্ছা আচ্ছা, প্রশ্নটি হচ্ছে গিয়ে যারা ইতোমধ্যে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে, প্রায় 5,000-এর মতো মানুষ, তো এদের খাবারের জন্য বা এদের কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না, এরকম কোন দিক নির্দেশনা আপনাদের পক্ষ থেকে দেয়া হচ্ছে কিনা? আচ্ছা, প্রথম কথা অলরেডি বলেছি, ফুড নিয়ে এখনো এবং মেডিসিন বোথ অ্যাকচুয়ালি এখনো ইনভেস্টিগেটেড, এখনো রেজাল্ট আমাদের হাতে আসেনি। আসলে তো আসলে সলিউশন হয়ে যেত। তো একই কথা, দুই ক্ষেত্রেই বলবো, যারা এফেক্টেড হয়েছে অথবা যারা হয়নি তাদের দুই ক্ষেত্রেই একই কথা, যে অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবারটা কিন্তু বেশি খেতে হবে। যেরকম যাদের অ্যাকচুয়ালি করোনা হয়ে গেছে তাদের কিন্তু দুই ধরনের সিচুয়েশন হয়, একই রকম ব্যাপার কিন্তু সবার ক্ষেত্রে হয় না। যেমন যাদের সিচুয়েশন খুব খারাপ হয়ে যায়, হ্যাঁ, তাদের কিন্তু আইসিইউ লাগে। তো যারা আইসিইউতে চলে গেছে বা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে চলে গিয়েছে তাদের কথা তো খুবই সিভিয়ার, সেই ক্ষেত্রে ফুড তো ডিফারেন্ট একদমই। আর যারা জাস্ট হয়তো করোনা ধরা পড়েছে তাদের ক্ষেত্রে
দেখা যায় যে প্রথমেই কিন্তু তাদের মুখে রুচি চলে যায়। হ্যাঁ, কারণ হলো প্রথমেই দেখা যায় জ্বর থাকে, গলা ব্যথা থাকে, মানে ইউজুয়ালি আমাদের নর্মাল যে সিমটম থাকে, জ্বরের যে সিমটম থাকে, সেই সিমটমে আমাদের কি হয়, মুখে রুচিটা কমে যায়, তাই না? তো করোনার ক্ষেত্রে তো আরো বেশি ডেঞ্জারাস ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে আমাদের এমন খাবারটাই অ্যাকচুয়ালি সিলেক্ট করে খেতে হবে। দিস ইজ অ্যাকচুয়ালি নট WHO। তো এটা হলো আমরা ক্লিনিক্যাল পার্ট থেকে আমরা এটা মেনে থাকি যে যখনই আপনার কোন রকম ইনডাইজেস্টিভ ব্যাপার থাকবে, মানে ডিজেশনের যখন হজম ক্ষমতা অ্যাকচুয়ালি কমে যাবে, যেটা হয় আর কি জ্বর হলে বা কোনো একটা সিমটম হলে। আর তাছাড়া হলো করোনা ক্ষেত্রে কিন্তু ডায়রিয়া হয়, কিন্তু এটা আপনি শুনেছেন অলরেডি। তো তাদের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন ভাবেই হজম ক্ষমতাটা খুব কমে যায়। তো সেক্ষেত্রে সহজপাচ্য খাবার যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে, এবং এমন কোনো খাবার খাওয়া যাবে না যেটা তার অলরেডি ইনডাইজেশন হয়। ধরেন কারো ডায়রিয়া হয়নি, কিন্তু লাইক মিল্ক প্রোডাক্ট খেলে তার হলো ইনডাইজেশন হয়, তো কারো করোনা হলে সে অবশ্যই সেই জিনিসটা খাবে না। যদিও আমরা তাদেরকে বলে থাকি হাই প্রোটিন খাবার খেতে, যাদের করোনা হয়েছে বা যারা এই ধরনের প্রবলেম থেকে সলিউশনটা চায়, তাদের ক্ষেত্রে কিন্তু যদি সামান্য জ্বর হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালোরি 7 ক্যালোরি করে বেড়ে যায়। হ্যাঁ, তো করোনার ক্ষেত্রে সেম হবে। যাদের অলরেডি করোনা সাসপেক্টেড অথবা করোনা হয়েই গেছে, আমরা হয়তো কোয়ারেন্টাইনে আছি এমন কেউ যদি থেকে থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ক্যালোরিটা ডিফার করতে হবে, মানে কাউন্ট করতে হবে খুব কেয়ারফুলি। কারণ ক্যালোরি যদি কমে যায় তাহলে কিন্তু আস্তে আস্তে ম্যালনিউট্রিশন হয়ে যাবে, মানে অপুষ্টি হয়ে যাবে। তখন আস্তে আস্তে দেখা যাবে যে সে যতটা রিকভারি করতে পারতো দ্রুত, তত কিন্তু মানে লেট হয়ে যাবে রিকভারি করতে। এমনিতেই তো আমরা অ্যাকচুয়ালি কোনো সলিউশন আসতে পারিনি এখনো, যে কি ধরনের খাবার খেলে বা কি ধরনের ওষুধ আমরা নিলে পরে আমাদের করোনা থেকে আমরা মুক্তি পাবো। সো সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো, যদি কারো এরকম হয়ে থাকে যে করোনা হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা বারে বারে খাবার খান। লাইক আমরা যেরকম সকাল দুপুর রাত এভাবে খেতাম, তো সেখানে ওভাবে তো আর খেতে পারবে না, কারণ মুখে তো রুচি নেই, তাদের জ্বর হয়েছে এবং ইনডাইজেশন হতে পারে। তো বারবার যেন খায়, এবং লিকুইড ফর্মের খাবারটা বেশি করে খেতে হবে, কারণ লিকুইড ফর্মের খাবার এরকম খাবার যে আপনার অল্পতে অনেক ক্যালোরি পাওয়া যায় কিন্তু। তো এটা হতে পারে গরম স্যুপ। গরম স্যুপ কিন্তু অনেক ভালো, সেটা ভেজিটেবল স্যুপ হতে পারে, চিকেন স্যুপ হতে পারে, অবশ্যই হোমমেড হবে। এবং যে প্রোভাইড করবে তাকে অবশ্যই সেই অবশ্যই সাবধানতা অবলম্বন করে তাকে প্রোভাইড করতে হবে। আর সে যদি নিজে কুক করে দেন ওকে, বাট সেটা অবশ্যই খুব ভালোভাবে রান্না করতে হবে। গার্লিক কিন্তু খুব ভালো একটা উৎস। হ্যাঁ, এটা খুব এতে আছে সেলেনিয়াম। গার্লিক যদি প্রত্যেকটা বার যদি একদিনে আমরা যদি 2 to 3 কিলো যদি খেয়ে থাকি, তাহলে কিন্তু এমনি আমাদের ইমিউনিটি বুস্ট করে। জিঞ্জার কিন্তু খুব ভালো, জিঞ্জার টি খেতে পারে, তারপরে গ্রিন টি খেতে পারে। এগুলো কিন্তু আমাদের ডায়েটের মধ্যে আমরা যাদের ইমিউনিটি বুস্ট করার জন্য প্রয়োজন, তাদের এমনিতে সবারই প্রয়োজন, কিন্তু যাদের করোনা হয়েছে তাদের কিন্তু প্রয়োজনটা আরো বেশি। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের সাজেশন হলো এই ধরনের খাবারগুলো অবশ্যই ইনক্লুড করতে হবে, যা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। এবং অবশ্যই প্রত্যেক খাবারে, ধরেন দুপুরের খাবারের সাথে বা আমরা রাতে যদি গ্যাস না হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে লেবু কিন্তু খুব ভালো একটা উৎস এবং খুবই চিপ। আমরা খুব কম দামের ভিতরে লেবু ভিটামিন সি এর উৎস আছে। হিসাবে। হ্যাঁ, তো যেহেতু ভিটামিন সি আছে, এটা একদম ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। সো সেটা আমরা যে কোনো লেভেল থেকে, মানে ইকোনমিক্যাল সোর্স থেকে বলছি, কন্ডিশন থেকে বলছি, যে লেবু কিন্তু খুব সহজলভ্য, আমরা পেয়ে থাকি। এখন হয়তো একটু দাম বেড়েছে, কিন্তু লেবু আমরা খেতে পারি প্রত্যেকবার। তাতে হবে আমাদের ইমিউনিটিটা বুস্ট হবে খুব দ্রুত। হ্যাঁ, এটা একটা চমৎকার বিষয় যে আমাদের হচ্ছে কি সহজে আমরা যে সকল উৎস থেকে আমরা আসলে এই পুষ্টিটা নিতে পারি, সেই উৎসগুলোর দিকে আসলে আমাদের ফোকাস বেশি করা উচিত বলে আপনার মতামত, যেটাই আমরা বুঝতে পারলাম। তো শিশির ভাই, এখান থেকে আমার কাছে আর একটা বিষয় আমরা জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আপনারা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত রয়েছেন এবং আপনি বললেন যে প্রাইভেট যারা প্র্যাকটিস করছেন, আপনারা আসলে পিপিই বা এই ধরনের প্রোটেকশনের ক্ষেত্রে একটা সমস্যার মধ্যে রয়েছেন। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য নানা রকম কাজ হচ্ছে। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যারা হচ্ছে করোনায় আক্রান্ত, তাদের চিকিৎসায় মূলত বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে, তারা আসলে কি ভূমিকাটি পালন করছে? প্রথম কথা হচ্ছে, যে ব্যক্তি করোনা আক্রান্ত কি আক্রান্ত না, সেটা হচ্ছে টেস্টের পরে প্রমাণিত হবে, রাইট? কোন পেশেন্ট একটা ফ্লু লাইক ইলনেস নিয়ে আসতে পারে। তার চেয়ে বড় কথা হচ্ছে দেয়ার আর সাম অ্যাটিপিক্যাল প্রেজেন্টেশন অফ করোনা পেশেন্ট নাও। যেমন আমি হচ্ছে রিসেন্টলি একটা জামা পেপার দেখলাম, একটা জার্নালের রিপোর্ট আসলো যে করোনা ক্যান প্রেজেন্ট উইথ অ্যাকিউট স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। ইট ক্যান প্রেজেন্ট উইথ উইকনেস, ইট ক্যান প্রেজেন্ট উইথ হান্ড্রেডস অফ ডিফারেন্ট ম্যানার। So কোন পেশেন্ট অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ, দ্যাট ইজ হার্ড টু ডিটেক্ট, বিকজ দেয়ার আর লট অফ অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার, অনেক অ্যাসিমটোমেটিক ক্যারিয়ার আছে। এমন অবস্থায় যে আপনি আসলে
ডিটেক্ট করে বলতে পারবেন না যে এই হসপিটালে পেশেন্ট এসেছে সে করোনা এফেক্টেড না, কারণ সব হসপিটালে কিন্তু করোনা এফেক্টেড পেশেন্ট পাওয়া যায়। এখন ঢাকা শহরে 2/3 অফ দ্য পিপল, একটু যদি আপনি পরিসংখ্যান করেন, দে টেক দ্য হেলথ রিলেটেড মানে হেলথ সার্ভিস ফ্রম দ্য প্রাইভেট ইনস্টিটিউশন। যদিও এখন এই জিনিসটা অনেক কমে গেছে এই লাইক কোভিড পরিস্থিতিতে। তো একটা সময় যখন আমার মাস ট্রান্সমিশনের কারণে অনেক বেশি এফেক্টেড পিপল আসবে, আমাদের কিন্তু প্রাইভেট সেক্টরের দিকে যাওয়া লাগবে। এখন প্রাইভেট সেক্টরকে ওয়েল প্রিপেয়ার্ড করা লাগবে। এখন প্রাইভেট সেক্টর ওয়েল প্রিপারেশনের জন্য দেখেন 2-3টা হসপিটাল কিন্তু বরাদ্দ হয়েছে, যেমন শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হসপিটাল, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হসপিটাল এবং ইউনিভার্সাল মেডিকেল কলেজ হসপিটাল। এই 3টা প্রাইভেট প্রতিষ্ঠানকে কিন্তু বলা মানে করোনার জন্য প্রিপেয়ার করা হচ্ছে। এখন এই যে এবং অলরেডি রিজেন্ট হসপিটাল উত্তর এবং মিরপুরে করোনা রোগীদের সেবা দিচ্ছে, রাইট, প্রাইভেট হসপিটাল হিসেবে। এখন এই যে প্রাইভেট ডক্টর যারা এখানে সেবা দিচ্ছে, তাদেরকে যদি ওই যে গভর্নমেন্ট যে মানে প্রণোদনা তার মধ্যে আনা না হয়, সেক্ষেত্রে তাদের সাথে কিন্তু একটা আসলে বৈষম্যমূলক আচরণ হচ্ছে। বেসিক্যালি আমি যেটা বলবো সেটা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ। আপনি যখন দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিভিন্ন জেলার কনফারেন্স গুলো হচ্ছে টেলিকমিউনিকেশন, তখন দেখবেন যে আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে অনেকগুলো কমিউনিকেশন গ্যাপ আছে। হোপফুলি কমিউনিকেশন গ্যাপ যদি ঠিক হয়ে যায়, অবশ্যই আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার এটা সলভ করবেন। বাট এই জিনিসটা আসলে বলতে হবে, না বললে এটা কখনোই মাননীয় প্রধানমন্ত্রী কান পর্যন্ত পৌঁছবে না, আর না পৌঁছালে আসলে সমস্যাগুলো সমাধান হবে না, তাই বলা। আমরা তো এইখানে একটা বিষয় দেখেছি, যখন প্রধানমন্ত্রীকে যখন জানানো হলো যে আমাদের নারায়ণগঞ্জে যে পিপি বা হচ্ছে গিয়ে N95 মাস্ক নিয়ে যে সমস্যার কথা, তখন তিনি নিজের উদ্যোগে হচ্ছে গিয়ে এটি যাতে পরীক্ষা করা হয় এবং যাতে সঠিক দেওয়া হয় এটির উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। তো পার্থ ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি, সেটি হচ্ছে যে সরকারি হাসপাতালগুলো তো ডেডিকেটেড হচ্ছে এই চিকিৎসার জন্য, তো আপনাদেরকে কি ধরনের ইনস্ট্রাকশন সরকারের তরফ থেকে দেয়া হয়েছে যে যেভাবে আপনারা আসলে ট্রিটমেন্ট দিচ্ছেন এই প্রতিরোধ করার জন্য? ধন্যবাদ দিচ্ছেন। আমি মাঝখানে বেশ কিছু সময় টেকনিক্যাল ত্রুটির কারণে আবার হারিয়ে গিয়েছিলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমাদের এখন যেভাবে আমরা পরিস্থিতির মোকাবেলা করছি, তাতে আমাদের কিন্তু কয়েকটা স্তরে কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাটা সাজানো হয়েছে। আমি এখানে প্রথমে একটু কয়েকটা পয়েন্টে একটু আলোকপাত করতে চাই যে যদি কোভিড-19 যদি কাউকে আক্রান্ত আমরা পেয়ে যাই, তাহলে সেক্ষেত্রে তার চিকিৎসা প্রোটোকলটা কেমন হবে। চিকিৎসা প্রোটোকলটা ইউজুয়ালি আমরা যদি দেখি যে 100 জন করোনা আক্রান্ত ব্যক্তির ভিতরে মোটামুটি 80 জন ব্যক্তি মোটামুটি প্রাথমিকভাবে কিছু উপসর্গ তার ভিতরে শরীরে দেখা যেতে পারে, শুকনো কাশি তৈরি হতে পারে, গলা ব্যথা হতে পারে, তার কিছু শ্বাসকষ্ট তৈরি হতে পারে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু তাদেরকে উৎসাহিত করছি যে আপনি বাড়িতে থাকবেন এবং বাড়িতে থেকে আপনি আমাদের সাথে টেলিমেডিসিন চিকিৎসা নিয়ে এবং আপনি যদি প্রয়োজন হয় আমাদের কাছে হাসপাতালে এসে আপনি চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করবেন বাড়িতে থেকে। এই 80% মানুষকে আমরা উৎসাহিত করছি বাড়ি থেকে চিকিৎসা নেওয়ার জন্য। এরপরে আমরা 14% মানুষকে দেখছি যদি তারা কোভিড-19 আক্রান্ত হয়, তাহলে তাদের কিন্তু মোটামুটি মডারেট টাইপের কিছু উপসর্গ তৈরি হতে পারে। তার ভিতরে তার নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, তার সিভিয়ারলি ডিসনিয়া তৈরি হতে পারে, তার সিভিয়ারলি হাই গ্রেড ফিভার তৈরি হতে পারে এবং তার অক্সিজেন সাপোর্ট লাগতে পারে। এক্ষেত্রে আমরা তাদেরকে উৎসাহিত করব যে আপনারা আমাদের হাসপাতালে এসে চিকিৎসা ব্যবস্থাটা গ্রহণ করবেন। এখন আমরা যখন কোভিড-19 আক্রান্ত ব্যক্তিদের কথা চিন্তা করব, আমরা কিন্তু শুধুমাত্র কোনো বিভাগ চিন্তা করব না, আমরা জেলা পর্যায়ে আমাদের চিন্তা করতে হবে। কারণ আমাদের 64টি জেলার কিন্তু ইতিমধ্যে আমরা জানি যে আমাদের কয়েকটি জেলা বাকি আছে, তাছাড়া সবই মোটামুটি আক্রান্ত হয়ে গেছে। 61টি জেলা তালিকা আছে। আমি কিন্তু ঝিনাইদহ জেলা থেকে বলছি, ঝিনাইদহ জেলা থেকে। তো সেক্ষেত্রে আমি যদি বলি যে এই 14% ব্যক্তিকে জেলা পর্যায়ে চিকিৎসার জন্য যে সাপোর্টটা দরকার সেটা কিন্তু সদর হাসপাতালে এবং আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেই চিকিৎসাটা দেওয়ার সুযোগ আছে। সেখানে আমরা আইসোলেশন ওয়ার্ড তৈরি করেছি। আমরা এখানে একটা আলাদা একটা আমাদের ঝিনাইদহ 50 শয্যা বিশিষ্ট একটি আমরা আইসোলেশন ওয়ার্ডই তৈরি করে রেখেছি, যেখানে আমাদের মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আমরা ম্যান পাওয়ার থেকে সাপ্লাই থেকে শুরু করে আমরা কিছু লজিস্টিক সাপোর্ট সাসাস ম্যান পাওয়ারের ভিতর যদি আমি বলি, আমাদের ওখানে কিন্তু ডাক্তারদের নিয়ে একটা ডিউটি রোস্টার করা আছে যারা কোভিড ডেডিকেটেড ডাক্তার হিসেবে নিবেদিত প্রাণ হিসেবে বিবেচিত হবে। সাথে আমাদের সিনিয়র স্টাফ নার্স রাখা আছে, সাথে আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রাখা আছে, সাথে আমাদের ওয়ার্ড বয় রাখা আছে, আয় রাখা আছে। এবং তারা কিন্তু আমরা কিন্তু ইতিমধ্যে আজকে আপনি জানেন যে আজকে কিন্তু আমাদের বাংলাদেশের ভিতরে ঝিনাইদহ জেলা আজকে সকালে আক্রান্ত আমরা 2টা কেস পেয়ে গিয়েছি। তো এখন যদি আমার এই 14%-এর ভিতরে সেই পেশেন্ট গুলো আসে, তাহলে কিন্তু আমি তাকে হাসপাতালে এনে আমাদের পর্যাপ্ত পরিমাণ যে অক্সিজেন সাপ্লাই আমাদের আগে যা ছিল, এই কোভিড-19 আমাদের বাংলাদেশ আক্রান্ত হওয়ার পরে আমরা কিন্তু সেই অক্সিজেন সাপোর্টটা অনেকটা পেয়েছি। আমরা কিন্তু সেই সাপোর্টটা আমরা দিতে পারবো এবং সার্বক্ষণিকভাবে আমাদের মেডিসিন কনসালটেন্ট থেকে শুরু করে আমরা যারা কোভিড-19 আক্রান্তের জন্য ডেডিকেটেড চিকিৎসক হিসেবে আছি, আমরা কিন্তু তাদের সাথে যোগাযোগ রাখছি। তাহলে চলে গেল 84%, বাকি থাকলো আমরা 6%। এই 6% ব্যক্তিদের সিভিয়ারলি রেসপিরেটরি কিছু সিমটম তৈরি হতে পারে,
তার ভিতরে কি কি হতে পারে? তার হচ্ছে গিয়ে সিভিয়ারলি নিউমোনিয়া ডেভেলপ করতে পারে, তার খুব বেশি মাত্রায় অ্যাজমা বা শ্বাসকষ্ট তৈরি হতে পারে, সে আনকনসাস হইতে পারে, তার রেসপিরেটরি ফেলিওর হতে পারে, তার কমা হইতে পারে, সে মারা যেতে পারে। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে কিন্তু আমার আইসিইউ সাপোর্টটা মাস্ট, আইসিইউ ভেন্টিলেশন কিন্তু মাস্ট। আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের বাংলাদেশের জেলা পর্যায়ে কিন্তু আইসিইউ সাপোর্টের ব্যবস্থা চিকিৎসা সেবাতে নাই। এক্ষেত্রে কিন্তু আমরা জেলা পর্যায়ে যারা আছি আমরা কিন্তু সেই পর্যায়ে কিন্তু পেশেন্টকে সাপোর্ট দিতে পারবো না। আর যদি পেশেন্ট যদি কোমরবিড কিছু ফ্যাক্টর তার ভিতরে থাকে, যেমন হাইপারটেনশন, তার ডায়াবেটিস মেলাইটাস, তার কিডনি ডিজিজ, লিভার ডিজিজ, হার্ট অ্যাটাক, হিস্ট্রি অফ হার্ট অ্যাটাক অথবা সিভিডি যদি থাকে, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু আইসিইউ সাপোর্টটা আমাদের তখন বেশি লাগবে। সেক্ষেত্রে কিন্তু আমরা জেলা পর্যায়ে থেকে কিন্তু সাপোর্টটা পুরোপুরি দিতে পারবো না, একটু পিছিয়ে যাব। সেক্ষেত্রে আমাদের পার্শ্ববর্তী আমাদের ফরিদপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এবং আমাদের খুলনা ডিভিশনে এবং প্রয়োজন বোধে আমরা ঢাকাতে সেই পেশেন্টকে রেফার করার জন্য প্রস্তুত আছি। এখন একটা জিনিস কথা আসতে পারে, এই প্রশ্নটা সব সময় আসে যে এরকম একটা পেশেন্টের যখন আইসিইউ সাপোর্ট লাগবে তখন কি আমরা তাকে সঙ্গে সঙ্গে সেই সাপোর্টটা দিতে পারবো কিনা। আসলে একটা বাস্তবতা কিন্তু আমাদের খেয়াল করতে হবে। সেই বাস্তবতা হচ্ছে আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে আর্থসামাজিক ভাবে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু ইউরোপ, আমেরিকা, মালয়েশিয়া কিংবা এশিয়ার সাথে কিন্তু আমরা আমাদেরকে তুলনা করতে পারবো না। আপনারা জেনে থাকবেন যে আমাদের যখন এই করোনা ভাইরাসে কোভিড-19 সারা বিশ্ব আক্রমণ হলো, আমাদের কিন্তু সবচেয়ে ক্ষমতাশালী দেশ, সবচেয়ে সুন্দর ব্যবস্থাপনা আমাদের ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু সেখান থেকে রক্ষা পায়নি। সেই হিসেবে যদি আমি বলতে চাই তাল মিলিয়ে অবশ্যই আমরা ঝুঁকির ভিতরে আছি এবং আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থাটা যে পর্যায়ে আছে হয়তোবা এটা একটা নির্দিষ্ট সময় পরে এটা ঢেলে সাজানোর প্রয়োজন হবে। কারণ যখন আমরা স্পেসিফিক আমরা ডিউটির জন্য ডাক্তারদের রোস্টার তৈরি করছি, আমরা 7 দিন ডিউটি করার পর 14 দিনের যে কোয়ারেন্টাইনে রাখবো, এই বিশাল একটা জনগোষ্ঠী কোথায় থাকবে, কোথায় খাবে এবং তাদের কি ব্যবস্থাপনা হবে, এটা নিয়ে কিন্তু আমাদের হিমশিম খেতে হচ্ছে। আর আমরা সবাই জানি এটা আমাদের কাছে একটা নতুন ডিজিজ, আমাদের কাছে নতুন ভাবে এসেছে, আমাদের সবাইকে নতুন ভাবে ফেস করতে হচ্ছে। হয়তোবা এমন একটা সময় হবে আমাদের অনেক ডাক্তার এখানে আক্রান্ত হবে, তারা কোয়ারেন্টাইনে যাবে, পরবর্তী আরেকটা সেটআপের ডাক্তাররা যে এসে চিকিৎসা দেবে, সেখানে কিন্তু একটা সময় যে চিকিৎসার ঘাটতিও হয়তোবা তৈরি হলেও হতে পারে। ধন্যবাদ জিসান। আমি এটাই বলতে চাচ্ছি যে আমাদের যে চিকিৎসা স্তরটা যেভাবে সাজানো হয়েছে, চিকিৎসা সেবা ব্যবস্থা, সেই স্তরকে হয়তোবা এই কোভিড-19 পরে শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি অবস্থায় থাকবো আমরা জানি না, কিন্তু এই চিকিৎসা ব্যবস্থাটা একদম ফ্রম রুট লেভেল থেকে এটাকে হয়তোবা একটু পুনর্বিন্যাস করা দরকার হতে পারে। ধন্যবাদ। তাহলে পার্থ ভাই, মানে যেটা আসলে আপনার কথা থেকে উঠে আসলো যে আমাদের যে চিকিৎসা ব্যবস্থা যে পুরোটা রয়েছে, সেই পরিস্থিতিতে আমরা আসলে যতটুকুই প্রিপারেশন নেই না কেন, আমরা আসলে একটা মানে একটা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারি। এই ভয়াবহ পরিস্থিতি যাতে আমরা মোকাবেলা করতে পারি, এই জন্য আমাদেরকে প্রস্তুতিটা আরো ভালোভাবে নেওয়াটা দরকার পড়বে। তো নিশি আপু, আপনার কাছে একটু আসবো এই প্রসঙ্গে একটু আলোচনা করতে। সেটি হচ্ছে মানে ডাক্তারদের তরফ থেকে যেভাবে বলা হচ্ছে যে ট্রিটমেন্টের যে তারা বিভিন্ন ধরনের কথা বলছেন, মানে এবং ট্রিটমেন্টের তাদের যে একটা দুর্বলতাও রয়েছে যে আসলে ট্রিটমেন্ট দিয়ে সম্পূর্ণরূপে এই রোগটিকে সুস্থ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে আসলে এখন রমজান মাস চলে আসছে, তো আমাদের সাধারণত যে জিনিসটা হয় এই রোজার সময়টা আমাদের খাদ্যাভ্যাসে একটি বড় ধরনের পরিবর্তন ঘটে। কিন্তু এবারকার রোজা এবং প্রত্যেকবারের রোজার মধ্যে একটা পার্থক্য হচ্ছে এই করোনা নামক একটি সংক্রামক ব্যাধির জন্য। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা যেহেতু আপনার কথাতেই উঠে আসলো যে আমাদের আসলে ভিটামিন সি সমৃদ্ধ খাবার যেগুলো হচ্ছে আমাদেরকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কিংবা হচ্ছে গিয়ে যেগুলো আমাদের ভিতরে আরো বেশি পরিমাণ শক্তি সঞ্চয় করবে, এই হিসেবে লেবু বা পানি এগুলো খাওয়া উচিত, এই কথাগুলো উঠে আসলো। কিন্তু এই রমজান মাসে সারাদিনের রোজা রাখার পর ইফতারির ক্ষেত্রে যে আমাদের যে মানে বেশি পরিমাণ জাঙ্ক ফুড খাওয়ার যে অভ্যাসটি ছিল এবং আমাদের যে খাদ্যাভ্যাসে একটা বিশাল পরিবর্তনের কারণে আসলো, তো এই পরিবর্তনটা আদতে আমরা এখন কিভাবে এটার সাথে কোপ আপ করতে পারি বলে আপনার মনে হয়? আচ্ছা, থ্যাংক ইউ। কোশ্চেনটা ভালো। আসলে যেটা হয়েছে যে রোজা তারাই আসলে রাখবে যারা সুস্থ। হ্যাঁ, যারা অসুস্থ তারা কিন্তু রোজা রাখতে পারছে না। তো যারা সুস্থ তাদের ক্ষেত্রে প্রথম সাজেশন হলো যে অসুস্থ হন বা অসুস্থ না হন, রোজায় কিন্তু আপনাকে সারাদিন না খেয়ে থাকতেই হচ্ছে এবং এটার প্রথম ব্যাপার হতে পারে ডিহাইড্রেশন। সো পানি শূন্যতা যেন না হয় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। কারণ পানি শূন্যতা হলে আমাদের সারাদিনের যে টায়ার্ডনেস, সেই টায়ার্ডনেস থেকে আমাদের বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হবে। তারপরে ভাইয়া যেরকম বললো যে বিভিন্ন কমপ্লিকেশন নিয়ে আসে, কিন্তু তারপরে দেখা যায় যে আসলে করোনা না হলেও আমরা যেটা জানি, আসলে হাসপাতালে আছি যেহেতু, করোনা হয়েছে কিনা সেটা পরের বিষয়, কিন্তু যে প্রবলেম নিয়ে আসছে আমরা ভাবছি কিন্তু করোনা। তো দেখা যাবে যে জ্বর হয়নি, কিছু হয়নি, কিন্তু সারাদিন যেহেতু আমাদের খাওয়া নেই, পানি শূন্যতা থেকে আমাদের হয়ে গেল পেটে ব্যথা, মানে গ্যাস্ট্রিক পেইন শুরু হয়ে গেল। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মানে আরেকটা প্রবলেম হয়ে যাবে। সো আমরা তাহলে কি করতে পারি? হ্যাঁ,
যেটা করতে পারি, আমাদের ইফতারিটা অবশ্যই ভাজা পোড়া যে খাবারের ব্যবস্থাটা, সেটা তো আমরা আগে যেরকম আমরা চক বাজারের বিভিন্ন খাবারগুলো পেতাম, অথবা আমাদের মোড়ের দোকানে বা যেভাবেই হোক আমরা ভাজা পোড়া খাবার কিন্তু পাচ্ছিলাম। তো ওই ভাজা পোড়াটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল। এটা আমি বলবো যে আমাদের বাসায় যে খাবারের অভ্যাসটা, সেক্ষেত্রেও যদি আমরা এই পরিবর্তনটা এনে ফেলতে পারি এই সুযোগে, তাহলে কিন্তু খুব ভালো হয়। যেমন বাসায় আমরা যদি ওই ভাজা পোড়ার ব্যবস্থাটা না করে আমরা যদি একটু দই চিড়া খেয়ে ফেলি, অথবা মানে দই কিন্তু খুবই ভালো একটা খাবার, সেটা হলো আপনার পেটটাকে ঠান্ডা রাখবে, এবং এটা হলো গিয়ে আপনার এর ভিতরে আছে প্রোবায়োটিক। হ্যাঁ, প্রোবায়োটিক থাকলে আপনার ইমিউনিটি পাওয়ারটাও কিন্তু বাড়ে, এবং এটা ক্যালসিয়াম রিচ। এবং সারাদিন খাওয়া না খাওয়ার পরে আপনি যখন এই ধরনের খাবারটা খাবেন, তখন কিন্তু আপনার পেটটা স্বাভাবিকভাবে ঠান্ডা থাকবে। এবং যাদের আর কি ঠান্ডা বলতে এরকম যে গরম হয়ে যায় পেট, লাইক ডিহাইড্রেশন থেকে গ্যাস হয়ে ব্লটিং হয়ে, তখন কিন্তু আবার কিন্তু লুজ মোশন হওয়ার চান্সেস থাকে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আরেকটা কমপ্লিকেশন ক্রিয়েট হওয়ার থেকে এমন কোনো খাবার আমাদের চুজ করে নিতে হবে যে খাবার খেলে আমাদের কোনো রকম পেটের গোলযোগ সমস্যাটা আর কি হবে না। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা ফলের জুস রাখতে পারি। ফ্রুট জুস কিন্তু আমাদের বাসায় তৈরি করতে হবে অবশ্যই, এবং ফ্রুটসটাকে এনে আমরা কিভাবে প্রসেস করবো অলরেডি আমরা অনেকেই জানি সেটা, তবু বলছি যে আমরা অবশ্যই সেটাকে লবণ পানি অথবা সিরকা অথবা ভিনেগার এগুলো দিয়ে ভিজিয়ে খুব ভালোভাবে যেন জীবাণুমুক্ত করে আমরা সেই ফ্রুটসটা ব্যবহার করব, খাবো আমরা। এবং সেটাকে অবশ্যই জীবাণুমুক্ত করার পরে আমরা যদি সেটাতে প্রচুর সুগার, সেটাও আমাদের জন্য ঠিক হবে না, কারণ সুগারি ফুড অ্যাকচুয়ালি আমাদের জন্য ভালো না। হ্যাঁ, যদি আমাদের এমন হয় যে রোজার পরে আমাদের একটু ইফতারিতে একটু মিষ্টি জাতীয় খাবার খাওয়ার প্রবণতা থাকে অথবা ভালো লাগে এরকম হয়, তাহলে শুধুমাত্র ফ্রুট জুসে আমরা একটু মিষ্টি জাতীয় খাবারটা অ্যাড করতে পারি, মানে চিনি জাতীয় ব্যাপারটা। তো ফ্রুট জুস হতে পারে, ডাব ওয়াটার হতে পারে, লেবুর শরবত হতে পারে, অথবা তোকমা কিন্তু খুব ভালো। তোকমাটা আপনি আপনি চেনেন তোকমাটা? তোকমা তোকমা চেনেন? তোকমা আচ্ছা কিন্তু না খুব ভালো, এটাতে কিন্তু প্রোটিন থাকে। হ্যাঁ, সিডস। এটা আচ্ছা আচ্ছা আসলে আমাদের দেখা যায় যে বাংলাদেশের মোস্ট অফ দ্য মানুষই চেনে। তো এটা কিন্তু খুব ভালো আপনার সারাদিন রোজা রাখার পরে তোকমা যে সিডসটা, এটা দিয়ে যদি আপনি শরবত বানিয়ে খেতে পারেন, সেটা কিন্তু ভালো। চিনির চেয়ে মধুটা খুব ভালো হবে। আপনি যদি মধুর কোনো আইটেম রাখতে পারেন, গুড়ের কোনো শরবত খেতে পারেন, এটাও কিন্তু ভালো হবে। ইসবগুলের ভুসি দিয়ে যদি খেতে পারেন, এটাও ভালো হবে। এটাতে যেটা হবে যে আপনার পানির স্বল্পতা যেটা ছিল সারাদিনে, সেটা রিমুভ হয়ে যাবে, এবং আপনার ইলেকট্রোলাইটস ব্যালেন্স ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। সো আপনার ইলেকট্রোলাইটস ব্যালেন্সটা হয়ে যাবে। এছাড়াও আপনার যেটা হতে পারে, ভাজা পোড়ার পরিবর্তে আপনি যে দই চিড়ার কথা বললাম, তার সাথে একটা কলা অ্যাড করতে পারে। আবার যেটা হতে পারে খিচুড়ি হতে পারে। খিচুড়ি যেটা হয়, যে কোনো ইকোনমিক কন্ডিশনে আপনার খিচুড়িটা কিন্তু প্রপার নিউট্রিশন দেয়, কারণ আমাদের দুইটার ভিতরে যে অ্যামাইনো অ্যাসিডের যে গ্যাপটা থাকে, তো আমরা এটা চাল আর ডালের মিক্সচারে এটা আমাদের ফুড ডাইভার্সিটি এবং মানে ফুডটা এনরিচ হয়ে যায়, ফর্টিফাইড হয়ে যায়। সো এটা কিন্তু আমরা ইফতার টাইমে রাখতেই পারি। এটার সাথে যদি একটু ভেজিটেবল অ্যাড করে দিই, তাহলে আরো এনরিচ হয়ে গেল। তবে খেয়াল রাখতে হবে আমরা যেন বাটার, ঘি এই ধরনের কোনো ফ্যাটি ফুড গুলো যেন অ্যাড না করি। অবশ্যই সয়াবিন অয়েল অ্যাড করতে পারি, সমস্যা নেই, কিন্তু তেল ব্যবহার করতে হবে। ঘি, চর্বি জাতীয় খাবার এগুলো একদম অ্যাভয়েড করতে হবে। যাদের তামাক, জর্দা এইসব খাওয়ার অভ্যাস থাকে, অথবা যাদের সিগারেট খাওয়ার অভ্যাস আছে, তারা তো অবশ্যই রোজার ভিতরে এটা অ্যাভয়েড করতেই হবে। আর করোনা মোকাবেলায় এটা অবশ্যই এটা বাদ দিতে হবে আপনার তালিকা থেকে। আর এখানে আমি একটা কথা বলতে চাচ্ছি সামনে, যেখানে নিশি আপু বললেন সিগারেটের কথাটা কিন্তু এসে গিয়েছে। এখানে আমি একটু হাইলাইট করে দিই যে আমাদের কিন্তু কোভিড-19 যে ভাইরাসটা, এটা কিন্তু আমাদের লাংসকে কিন্তু এফেক্ট করে, এবং আমরা জানি যারা কিন্তু স্মোকার তাদেরকে কিন্তু এই কোভিড-19 ভাইরাসটা কিন্তু করোনা ভাইরাসটা বেশি মাত্রায় এফেক্ট করার একটা সম্ভাবনা থাকে। এই জন্য অবশ্যই এই সুযোগে যারা একদিন স্মোকার ছিলেন, অন্তত করোনা ভাইরাসের আক্রমণে অবশ্যই স্মোকিংটা মনে হয় ছেড়ে দেওয়াটা এখনই মনে হয় পর্যাপ্ত পারফেক্ট টাইমিং বলে আমি মনে করি। ধন্যবাদ। এক্স্যাক্টলি। হ্যাঁ নিশাপু, এখানেই হচ্ছে গিয়ে মানে গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানে আমাদের দর্শক থেকে একজন প্রশ্ন করেছেন, জিনিয়া জাফরিন, তিনিও আসলে এই রমজান মাসে আসলে কি খেলে, যেহেতু খাদ্যাভ্যাসে একটি পরিবর্তন আসছে, তো হচ্ছে গিয়ে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো যায়, এই প্রসঙ্গে তিনিও জানতে চাইছেন যে আসলে কি কি খেলে পরে তাদের এই রোগ প্রতিরোধ ক্ষমতাটা আসলে তারা বাড়াতে পারবেন। আচ্ছা, সেক্ষেত্রে আমি অলরেডি বলে দিয়েছি, তবে থ্যাংক ইউ যে প্রশ্ন করেছেন জিনিয়া, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। সেটা হলো, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হলে অ্যান্টিঅক্সিডেন্ট আপনাকে অবশ্যই খুব ভালো ভূমিকা রাখবে। ভিটামিন এ, ভিটামিন সি, ই, এবং আপনার এর সাথে জিঙ্ক কিন্তু খুব ভালো কাজ করবে, সেলেনিয়াম খুব ভালো কাজ করবে। তাহলে এই খাবারগুলো আপনি কি খেলে আপনি এটা পাবেন সেটা বলছি। সেটা হলো, প্রথমে বলেছি আপনি ইজিলি পাবেন লেবু।
লেবুটা খুব ভালো হবে। আপনি যেটা হতে পারে যে মালটা হতে পারে, গ্রিন অ্যাপেল অথবা রেড অ্যাপেল, বোথ কিন্তু ভালো। অ্যাপেল কিন্তু খুব ভালো। এছাড়া আমরা ওয়াটারমেলন পাচ্ছি, এখন তরমুজ খুব অ্যাভেলেবল, সেটা পাচ্ছেন। তাছাড়া আপনি যদি গ্রিন লিফি ভেজিটেবলের দিকে যান, আপনি পালং শাক কিন্তু পাওয়া যাচ্ছে, পালং শাক কিন্তু খুব ভালো। এবং পালং শাকই খেতে হবে তা না, তবে আপনি গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো আছে, সবুজ গাঢ় সবুজ শাকসবজিগুলো কিন্তু আপনার খুব দ্রুত রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু বৃদ্ধি করে। তাছাড়া আপনার ফিশ, চিকেন এগুলোও কিন্তু আপনাকে খেতে হবে, কারণ প্রোটিন যদি আপনি না খান তাহলে কিন্তু ম্যালনারিশ হয়ে যাবেন, এবং আপনার যে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বিভিন্ন ভাবে যে আপনার বডিটা বুস্ট হয়, সেই বুস্টিং এর পাওয়ারটা কিন্তু কমে যাবে। ক্যালসিয়ামটা ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট। ক্যালসিয়ামের জন্য আপনি দুধ বা দুধ জাতীয় খাবার অবশ্যই খেতে পারেন, তবে যাদের ক্ষেত্রে দুধ হজম হয় না এমন কোনো প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে আমি বলবো সয়া খেতে পারেন, সয়া মিল্ক। আর সব মিলিয়ে আপনাকে এখন যেটা করতে হবে, যেহেতু রোজা আসছে, যে কোনো ভাবেই আপনার ইমিউনিটি বুস্টের সাথে সাথে ক্যালোরি যেন প্রপার হয় সেটা কিন্তু ঠিক রাখতে হবে। লাইক আমরা অনেক বেশি ভাজা পোড়া বাদ দিতে হবে এই চিন্তা করে যে খাবারের ক্যালোরি কমিয়ে ফেলবো, এটা কিন্তু করা যাবে না। তাহলে আমরা কিভাবে খাবো সেটা কিন্তু একটু আপনি গাইডলাইন নিয়ে নিতে পারেন। আমাদের সব হসপিটালে আমাদের অনেক সিনিয়র এবং আমরা আছি ডায়েটিশিয়ান, আপনি তাদের সাথে একটু কথা বলে নিতে পারেন, তাতে আপনি প্রপার ডায়েটটা পেয়ে যাবেন। আর একটা যেটা হতে পারে, সেহরিতে আপনি যেই ধরনের খাবারগুলো খেতে পারেন, সেই সেহরির খাবারগুলো ধরেন আমরা অনেকেই যেটা হয় যে ভুনা কোনো কিছু খেয়ে থাকি, তো ভুনা খাবারটা না খেয়ে তখন আপনি কিন্তু একটু ঝোল জাতীয় খাবার খেতে পারেন, অথবা যদি কোনো কিছু খেতে না চান তাহলে দুধ ভাত খেতে পারেন। দুধ ভাত কিন্তু খুবই হেলদি একটা খাবার, তাতে কিন্তু প্রোটিন এবং ক্যালসিয়ামের পরিমাণটা যেরকম ঠিক থাকে। আপনার যেটা বলতে চাচ্ছিলাম, হ্যালো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম যে আপনার এমন কোন খাবার সিলেক্ট করতে হবে সেহরি টাইমে যে জিনিসটা আপনাকে সারাদিন পেটটা ভরা রাখবে, আপনাকে দ্রুত যেন আপনার গ্লুকোজ বাড়িয়ে না দেয়, এবং ওই গ্লুকোজের পরিমাণটাও যেন স্বাভাবিকভাবে আস্তে আস্তে যেন বাড়ে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে একটা সুপার ফুড হলো খেজুর। খেজুর আপনি সেহরিতেও খেতে পারেন, ইফতারিতেও খেতে পারেন, তবে যদি কারো ডায়াবেটিস থাকে সেক্ষেত্রে অবশ্যই সেটা পরিমাণ কমে আসবে, কিন্তু যাদের ডায়াবেটিস নেই তাদের ক্ষেত্রে আমি বলবো যে সকালে যদি আপনি সেহরিতে যদি 3টা-4টাও খেজুর খেয়ে ফেলেন, অথবা ইফতারিতেও যদি আপনি খেজুরের কিছু রাখেন, লাইক আমরা যদি কোনো ডেজার্ট তৈরি করি তার উপরে খেজুর দিয়ে খেলাম, তাহলে এটার ভিতরে খেজুর কিন্তু একটা সুপার ফুড। হ্যাঁ, এর ভিতরে সুপার নিউট্রিয়েন্ট আছে, কপার আছে, কপার কিন্তু খুব ভালো একটা অক্সিডেন্ট। তো এইটা আপনার যে নিউট্রিয়েন্ট আছে সেটা আপনার ইমিউনিটি পাওয়ার বুস্ট করবে। তো আমরা কেন খেজুরটাকে সিলেক্ট করি না? আমরা খেজুর কিন্তু খুব অ্যাভেলেবল পাই। তো আমার সাজেশন থাকবে যে আপনারা সব ধরনের খাবারটাকে একটু পরিবর্তন করে করে খাবেন, যেন আপনাদের মনোটোনাস না লাগে, এবং একই খাবার বারে বারে খেলে শরীরে সেটা আপনার ফিক্সড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার খাবারের পরিবর্তনটা, ভেরিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট। দর্শক, আমরা এখান থেকে মানে চমৎকার একটি বিষয় নিশাপুর কাছ থেকে জানতে পারলাম যে আমরা যে সকল খাবারগুলো আসলে এই সময় খাওয়া উচিত আমাদের, সে সকল খাবারগুলো কোনোটাই খুবই অপ্রতুল কোনো খাবার নয়। প্রত্যেকটি খাবারই হচ্ছে আমাদের অ্যাভেলেবেল এবং আমরা চাইলেই সেই খাবারগুলো সংগ্রহ করতে পারি। শুধুমাত্র একটা বিষয় আমাদের খেয়াল রাখা উচিত নিশাপুর কথা মতো, যে খাবার খেতে যেন আমাদের এমন পরিস্থিতি তৈরি না হয় যে আমরা আসলে খাবারগুলো খেতে খেতে বিরক্ত হয়ে যাচ্ছে, এরকম যেন না হয়, এবং আমরা যেন পরিবর্তন করে করে খাদ্যাভ্যাসে যেন আমাদের রুচিবোধটা থাকে, এটি যেন বজায় থাকে, সেই কথাটি তার কথায় উঠে আসলো। তো শিশির ভাই, এখানে আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি। দুটো প্রশ্ন রয়েছে, বিশ্বজিৎ কুমার পাল এবং ফাইয়াজ রিকি খান, দুজনের প্রশ্ন ধরন একরকমই। তারা মূলত বিশ্বজিৎ কুমার যিনি জানতে চেয়েছেন যে মানে একজন প্রেগনেন্ট উইমেন, সে হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের জন্য আজকে 3টে হাসপাতাল ঘুরেও সে ট্রিটমেন্ট পায়নি, একটা মাত্র কারণ তার জ্বর ছিল। তো এই কারণে তার যে রোগের যে ধরন, এই রোগের ধরনের কারণে দেখা গেছে যে অন্য হাসপাতালগুলো তাকে ট্রিটমেন্ট দিতে চায়নি। এবং ফাইয়াজ রিকি খান সেও একই প্রশ্ন করেছেন যে সাধারণ যারা রোগীরা রয়েছেন, মানে বিভিন্ন করোনা ব্যতীত অন্যান্য রোগে আক্রান্ত, তারা আসলে চিকিৎসা পেতে অনেক ধরনের সমস্যায় পড়ছেন। তো এই ক্ষেত্রে আসলে আপনাদের আসলে ভূমিকাটা কি, বা আপনারা কি করতে পারেন এই ক্ষেত্রে? হ্যাঁ, এবার এই প্রশ্নের উত্তর শোনার জন্য একটু ধৈর্য লাগবে আর কি। হ্যাঁ, প্রথম কথা যেটা গতকালকের এক্সপিরিয়েন্স, গত পরশু দিন বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজে অ্যাডমিশনের একটা এক্সপিরিয়েন্স বলি। একটা পেশেন্ট আসলো, আমি পেশেন্ট দেখছিলাম। অ্যাকচুয়ালি আমি ঢাকা মেডিকেল কলেজে যাই রেগুলার, বিকজ আমার ট্রেনিং এর প্রায় 3.5-4 বছর এখানে, তো তাই ভালো লাগার জায়গা থেকে আমি এখনো যাই ঢাকা মেডিকেল। তো একটা পেশেন্ট আসলো, পেশেন্ট বেসিক্যালি কুর্মিটোলা হসপিটাল থেকে পালিয়ে ঢাকা মেডিকেল কলেজে চলে এসেছে। তার কথা হচ্ছে কুর্মিটোলাতে তাদের চিকিৎসা হচ্ছে না। এখন দেখেন, কুর্মিটোলা ইজ এ ডেজিগনেটেড হসপিটাল ফর কোভিড,
এই কোভিড এর একটা পেশেন্ট ওই হসপিটাল স্কিপ করে ঢাকা মেডিকেল কলেজে চলে এসেছে এবং আসার সময় সে বহু লোককে ইনফেক্ট করেছে, তাকে আমরা আবার পুনরায় কর্মীতলায় পাঠাই। সেকেন্ড এক্সাম্পল হচ্ছে আরেকজন আসলো, তার কমপ্লেন হচ্ছে তার হচ্ছে গিয়ে জ্বর বা কাশি। হিস্ট্রি নেওয়ার সময় তাকে বারবার জিজ্ঞেস করলো আপনার বাসা কই, সে বললো আমার বাসা হচ্ছে মালিবাগ। কাগজপত্র ঘেটে পরবর্তী দেখা গেল গতকালকে মানে 23 তারিখে পেশেন্টটাকে আমরা দেখলাম যখন, 22 তারিখে সে শরীয়তপুরে ডাক্তার দেখিয়েছে জাজিরাতে। আপনি জানেন জাজিরা হচ্ছে একটা লকডাউন করা উপজেলার, তাহলে সেখান থেকে সে ঢাকায় চলে এসেছে এবং এসে তার হিস্ট্রিকে গোপন করছে। এরকম হিস্ট্রি গোপন করার কারণে যে প্রবলেমটা হলো যে মিরপুর হাসপাতালের অনেকগুলো ডাক্তার একসাথে, ইনসাফ বারাক হসপিটালের অনেকগুলো চিকিৎসক একসাথে, এরকম ডিফারেন্ট হসপিটাল লকডাউনে চলে যাচ্ছে। যাওয়ার ফলে যেটা হচ্ছে আতঙ্কটা বাড়ছে, একটা প্রেক্ষাপট। সেকেন্ড প্রেক্ষাপট যেটা, সেটা হচ্ছে যখন আমরা একটা ছোটবেলায় গল্প করেছিলেন রাখাল বলছে বাঘ আসছে, বাঘ আসছে, আসছে না, যখন আসলো মানে এরকম একটা কিন্তু মিথ যাচ্ছে আর কি। তো একটা কিন্তু প্রচলিত ভয় ক্রিয়েট হয়, এটা একটা কারণ, যেটা হওয়া উচিত না। সেকেন্ড জিনিস যেটা, সেটা হচ্ছে প্রপার পিপি। আপনি বলতেছেন সব লেভেলে পিপির প্রয়োজন নাই, কিন্তু দেখেন সব লেভেলেই কিন্তু রোগীগুলা একটা সাসপেনশন নিয়ে আসতেছে। অতএব ওই লেভেলে যদি পিপিএ থাকতো পেশেন্টটাকে দেখার সুযোগ হইতো। 3 নাম্বার, যে এই যে পেশেন্ট গুলো আছে, যে পেশেন্ট গুলো সাধারণ রোগী যাকে আমরা বলছি আর কি, সাধারণ রোগীর জন্য একটা বড় আস্থার জায়গা হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ। কিন্তু আমাদের নীতি নির্ধারক কিছু সিদ্ধান্ত আসলে তারা অনেক ভালো জানেন, তারা অনেক ভালো সিদ্ধান্ত নেন, কিন্তু ঢাকা মেডিকেল কলেজের নতুন বিল্ডিং কে করোনা এবং বার্ন ইউনিটকে করোনা এবং মাঝখানের অংশকে সাধারণ রোগীর জন্য বানানো মানে কি, যে বার্গারের একটা রুটির উপরের অংশ হচ্ছে করোনা, নিচের অংশ করোনা, মাঝখানে চিকেন, যে আমাদের পেশিটা আছে সেটা হচ্ছে কি করোনা মানে নর্মাল পেশেন্ট। দিস ইজ রিয়েলি আনসাইন্টিফিক। এই কারণগুলোতে যেটা হচ্ছে কি যে আপনার সাধারণ রোগীর চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এখন আরেকটা ব্যাপার খুব ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে প্রেগনেন্সিতে পেশেন্টের করোনা হতে পারে, স্ট্রোকের রোগীর করোনা হতে পারে, হার্ট অ্যাটাকের রোগীর করোনা হতে পারে, যে রোগীর আর্জেন্ট অ্যাপেন্ডিসাইটিস অপারেশন লাগবে তার করোনা হতে পারে। এখন আমাদের টোটাল সিস্টেমটা কেমন ভাবে আর্জেন্ট নো টাইম ডেভেলপ করতে হবে, যে করোনা হসপিটালে গাইনি চিকিৎসকও থাকবে, করোনা হসপিটালে সার্জারি চিকিৎসকও থাকবে, করোনা হাসপাতালে হার্টের রিং করানোর ব্যবস্থা থাকবে এবং প্রত্যেকটা ফ্যাসিলিটিস ইনশিওর করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই কমপ্লেন গুলো বাড়বে, কমবে না। এবং এই কমপ্লেন গুলো যত বাড়বে মানুষের আস্থার জায়গা তত কমবে, মানুষের মধ্যে হতাশা ক্রিয়েট হবে, যেটা আমরা চাই না হোক। আর সেকেন্ড এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আসলে যখন এরকম একটা সিচুয়েশন থাকে, আপনি যদি পৃথিবীর বিভিন্ন দেশগুলোর দিকে চিন্তা করেন, বড় বড় দেশই স্ট্রাগল করছে। একটা জিনিস বাস্তবতা যে আমাদের দেশে এমন একজন মানুষ আছে যাকে মানার লোক আছে সবাই, যেমন আমাদের প্রাইম মিনিস্টার, অনারেবল প্রাইম মিনিস্টার যখন যা বলে সবাই কিন্তু মেনে নিচ্ছে। এখন যেহেতু এখানে মানার একজন ব্যক্তি আছে, আমাদের যদি চ্যানেল গুলা প্রপার চ্যানেলের মাধ্যমে থ্রু দ্য প্রপার অথরিটি এই প্রত্যেকটা জিনিস যদি তার কান পর্যন্ত পৌঁছায়, দেয়ার শুড বি সাম চেঞ্জেস। ওভারনাইট হবে না, বিকজ আমাদের হেলথ সেক্টর ইজ নট দ্যাট মাচ ডেভেলপ, বাট ইট উইল ইভেন্চুয়ালি কাম। আর এখন যে সমস্ত রোগীর প্রবলেম গুলো হচ্ছে তাদের ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই আপনারা যদি এরকম কোনো সিমটম থাকে সেক্ষেত্রে জাতীয় হটলাইনে যোগাযোগ করেন, কোভিড ডেডিকেটেড হসপিটাল গুলোতে পর্যন্ত যান। এখন এর চেয়ে বেশি আসলে আমার জায়গা থেকে আসলে বলার কিছু নেই আর কি। আসলে আমি ক্লিয়ার করতে পেরেছি কেন প্রবলেমটা তৈরি হচ্ছে এবং তার সমাধান করতে। হ্যাঁ পার্থ ভাই, আপনার কাছে এখানে একটু জানতে চাইবো এই বিষয়ে। হ্যাঁ, এই বিষয়টাতে আপনার মতামতটা আসলে কি? এই বিষয়টাতে আমি ডক্টর পিএল এর সাথে আরেকটু শিশিরের সাথে অ্যাক্ট করি, যে আমাদের কিন্তু আরেকটা ঘটনাও কিন্তু আমরা পত্র পত্রিকা খুলে দেখেছি, এমনকি আমাদের এখানেও আমরা বাস্তবিকভাবেও এখানে দেখছি যে অনেক পেশেন্ট কিন্তু সে হয়তো বা বিদেশ ফেরত কিংবা কোনো হাসপাতালে তাকে আগে ভর্তি হয়েছে, সে তার মূল উপসর্গটি গোপন করেছে, কিংবা সে বিদেশ থেকে এসেছে, কিংবা সে কোনো কন্ট্যাক্টে ছিল করোনা আক্রান্ত কোনো ব্যক্তির। এই বিষয়টা কিন্তু অনেক সময় চিকিৎসকের কাছে এমনকি হসপিটালে এসে গোপন করছে। যখন সে গোপন করে সে চিকিৎসা নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, কিংবা এক হাসপাতাল থেকে ঘুরে সে আরেক হাসপাতালে যাচ্ছে, তখন কিন্তু সেই অসুখটা, সেই ভাইরাসটি কিন্তু সে যতগুলো জায়গা যাচ্ছে, সে ডাক্তারকে থেকে শুরু করে সে ট্রান্সপোর্টে যারা আছে তাদেরকে থেকে শুরু করে হসপিটালের সবাইকে কিন্তু সে এফেক্ট করছে। এটা কিন্তু পেশেন্ট পার্টি যখন এই জিনিসটা যত গোপন করবে তত বেশি কিন্তু একটা অনিস্থার একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে এবং হয়েছে। এই আস্থা অনাস্থার জায়গা থেকে কিন্তু অনেকটা সময় যে শিশির যেটা বললেন, একটা শিশির যে বাঘ আসলো সেই গল্পটার কিন্তু সূত্রপাত ঘটছে। এই জন্য আমি মনে করি যদি আমাদের পেশেন্ট পার্টিও যদি স্বাভাবিকভাবে সে যদি কোনো হিস্ট্রি গোপন না করে, সেটা কিন্তু তার চিকিৎসার জন্য এমনকি সমাজের জন্য আরো সহায়ক হবে বলে আমি মনে করি। হ্যাঁ জি স্যার। এখানে পার্থ ভাই, এখানে একটা সম্পূরক প্রশ্ন আছে, যেটি হচ্ছে গিয়ে তানভীর হোসেন তিনি জানতে চাইছেন আপনার ঝিনাইদহের বিষয়ে, যে ঝিনাইদহে যে দুইজন পেশেন্ট আজকে আক্রান্ত হয়েছে বলে নির্ণয় করা গেছে, তারা কি আদৌ বিদেশ ফেরত, বিদেশ থেকে সংস্পর্শে এসেছে কিনা?
এরকম কি এটা আমি একটু ক্লিয়ার করি। আমি আজকে সারাদিনে সকালবেলাটাই আমাদের শুরু হয়েছে, আমরা কালকে পর্যন্ত আমরা জেনেছি যে আমাদের ঝিনাইদহ জেলা, সাতক্ষীরা, খাগড়াছড়ি এবং বান্দরবান, বাংলাদেশের 4টা জেলা কোভিড আক্রান্ত হয়নি। এই পর্যন্ত আমরা ছিলাম। সকালে আমার ঘুমটা ভাঙলো, আমার সিভিল সার্জন আমাকে ফোন দিলেন যে পার্থ, আমাদের তো মনে হয় একটা নিউজ আসবে, তুমি মেইল বসো এখনই, আমাদের মনে হয় একটা ব্যাড নিউজ আসতে পারে। তাই ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের খুলনা বিভাগে কিন্তু প্রথম দিকে আমাদের কোনো কোভিড-19 পরীক্ষার জন্য কিন্তু কোনো পরীক্ষা ছিল না, কোনো পিসিআর মেশিন এখানে ল্যাব ছিল না। আমাদের যখন প্রথম আইডিসিআর এর পরে 17টি ল্যাব স্থাপনের কথা আসলো, তখন কিন্তু আমাদের খুলনা মেডিকেল একটা ল্যাব স্থাপনা করা হলো। কিন্তু দেখা গেল খুলনা মেডিকেলের ল্যাব স্থাপনের পরে সেখানে খুলনা বিভাগে 10টি জেলা থেকে প্রতিদিন 20টা করে স্যাম্পল কালেকশন হয়, সেখানে একটা হিউজ একটা লোড পড়ে। পরে কি হলো, আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদের কিন্তু ল্যাব স্থাপনা হলো এবং সেখানকার ল্যাবটা কিন্তু বেশ ভালো মানের। পরে আমরা যখন এই ল্যাবের স্যাম্পল গুলো পাঠানো শুরু করলাম, তখন আমাদেরকে সিভিল সার্জন স্যার, আমাদের হয় কি, কোনো যদি আমরা স্পেসিমেন পাঠাই, তখন যেটা আমাদের বেশি সাসপেক্ট হয় সেটা আমরা আগে আগে বলি যে আমাদেরকে এই রিপোর্টটা তাড়াতাড়ি প্রদান করবেন, আর যেটা আমাদের মনে হয় যে একটু দেরি হলেও হবে সেই রিপোর্টটা, সেটা আমরা দেরিতে নিই। তখন আমরা আমাদের সিভিল সার্জন স্যার আমাদের যশোর প্রযুক্তি বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে বলে রাখেন যে আমার এই কয়েকটা সাসপেক্টেড কেস আমরা ধারণা করছি যে এদের কোভিড-19 পজিটিভ আসতে পারে। তখন আমাকে সিভিল সার্জন স্যার কথা বললেন যে তুমি মেইলে চেক করো, যে দেখো যে তাদের আসলে কি ঘটেছে। পরে রিপোর্ট আসলো, রিপোর্ট আসার পরে দেখি যে 2জন ব্যক্তি, আমি নাম ঠিকানা পুরোটা উজ্জ্বল রাখছি, 2জন ব্যক্তির কোভিড পজিটিভ হওয়ার পরে আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম। এটা স্ট্যাটাস দেওয়ার পরে সারা ঝিনাইদহ এটা জানজানি হলো এবং এই পেশেন্ট সম্পর্কে আমি একটু হিস্ট্রি আগে যতটুকু ছিল আর একটু বেশি করে নিলাম, কারণ আমাকে হিস্ট্রিটা নেওয়া লাগছিল। আমাকে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় ব্রিফ করতে হয়েছে, সাংবাদিকদের সাথে ব্রিফ করতে হয়েছে। আমাদের জানেন আপনারা যে আমাদের যখন এই ডাটাগুলো যাচ্ছে এবং এই দেশের এই সময় কিন্তু মোটামুটি আমাদের সেনাবাহিনী, ডিজিএফআই, এনএসআই থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠান কিন্তু আমাদেরকে ফোন করে প্রতিদিন ডাটা কালেকশন করে যে আজকে কয়টা স্যাম্পল গিয়েছে, আজকে কয়টা পজিটিভ ঘটেছে। তাই এই উত্তর সঠিকভাবে দেওয়ার জন্য আমি যখন ওই 2টা রোগীর হিস্ট্রি নিলাম, তখন দেখা গেল এর ভিতরে আছে একজন মহিলা, একজন পুরুষ। যেই মহিলাটা আক্রান্ত হয়েছেন তিনি আমাদের ঝিনাইদহ সদরে, মানে একদম টাউনের বাসা। ইনি ঠিক 20 তারিখে উনি ঢাকার থেকে এসেছেন। উনি কিন্তু ঢাকার বাইরে নারায়ণগঞ্জ বলেন, গাজীপুর বলেন, এমনকি ফরেন বলেন, কোনো ট্রাভেলিং হিস্ট্রি তার ছিল না। এমনকি সে কোনো, তার জানা মতে কোনো আক্রান্ত ব্যক্তির কন্ট্যাক্টেও সে ছিল না। সে ঢাকাতে তার বোনের বাসায় ছিল, সে 20 তারিখে এসেছে। আসার পরে সে মোটামুটি বাড়িতেও ছিল। কিন্তু আমাদের কেন জানি মনে হচ্ছিল যে আমাদের ঝিনাইদহতে বর্তমান সময়ে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর যে সমস্ত এলাকা থেকে বেশি বেশি মানুষ আসবে, আমরা তাদেরকে একটু বেশি বেশি টেস্ট করব। একটা কথা কিন্তু আমরা জানি, প্রথম দিকে অল্প টেস্ট হচ্ছিল, নো টেস্ট নো পজিটিভ কেস। এখন কিন্তু যত বেশি টেস্ট তত পজিটিভ কেস। আমরা বেশি বেশি টেস্ট করার জন্য আমরা অতি উৎসাহ হয়ে তাদের বাসায় আমরা আমাদের টিম পাঠিয়ে দিয়ে তাদেরকে পরীক্ষা করি, প্রথমে ওই মহিলাকে। এবং একইভাবে যে আরেকটা কালীগঞ্জ উপজেলার যে পেশেন্ট, সে কিন্তু মাদারীপুর, আপনারা সবাই জানেন মাদারীপুরের শিবচর কিন্তু প্রথম দিকে লকডাউন হয় উপজেলা। এরা দুজনেই ওই এরিয়া থেকে। এবং কি মজার বিষয় হচ্ছে, যেই মহিলা ঝিনাইদহ সদরের, সে এবং তার হাজবেন্ড তারা কিন্তু একই সাথে যাওয়া আসা করছে। সেই হাজবেন্ডকে আমরা নমুনা নিয়েছি, হাজবেন্ডের নমুনা কিন্তু নেগেটিভ, পজিটিভ হয়েছে কিন্তু শুধুমাত্র ওই মহিলার। তাহলে এখানে একজন আমাকে প্রশ্ন করছে যে এটাকে আমরা মেডিকেল সায়েন্সে কি ব্যাখ্যা দিব। আমার কাছে ব্যাখ্যাটা এরকম মনে হলো যে আমাদের নিশি আপু যেটা বলছিলেন যে আমাদের খাদ্যের একটা ব্যবস্থাপনা আছে, আমাদের প্রত্যেকটা মানুষের একটা বডি ইমিউনিটি পাওয়ার আছে। হয়তো এমন হতে পারে আমাদের সেই যে মহিলার এফেক্টেড হয়েছে তার হাজবেন্ডের বডি ইমিউনিটি পাওয়ারটা হয়তো বা তার ভাইরাসের সাথে সে ফাইট করে দিয়েছে, তার বডিতে সে অ্যাটাক করতে পারেনি, আর সেই মহিলা এফেক্ট হয়েছে। এখন এই প্রেক্ষাপটে গেল এই একটা কেস। আর দ্বিতীয় কেসটা যদি আমরা দেখি, সে একজন পুরুষ, তার মোটামুটি কিছু উপসর্গ ছিল। সে মাদারীপুর থেকে আসার পরে জ্বর, ঠান্ডা, কাশি সব মাঝারি লেভেলে ছিল। আর ইতিমধ্যে আমরা জানি এখন কিন্তু সিমটমলেস কেস আমরা বেশি পাচ্ছি। এই জন্য আমরা জেলা পর্যায়ে এখন আমাদের যারা অন্যান্য জেলা থেকে আসছে, বিশেষ করে নারায়ণগঞ্জ, ঢাকা থেকে, আমরা চেষ্টা করছি সেগুলো পরীক্ষার আওতায় আরো বেশি বেশি আনা। তো এই 2টা পেশেন্ট যদি আমি হিস্ট্রি দিই, তাহলে আমি আপনাদেরকে বলতে পারি যে তাদের একজনের মোটামুটি কোনো ধরনের উপসর্গ ছিল না, আর একজনের উপসর্গ ছিল। এবং কি এখন কিন্তু তারা এখন পর্যন্ত সুস্থ আছে। আমরা তাদের চিকিৎসার প্রোটোকলটা যেটা করেছি, আমি প্রথমেই বলছিলাম আলোচনার প্রথম দিকে যে 80% করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর কিন্তু বাসাতেই চিকিৎসা সম্ভব। আমরা এই 2জনকে বাড়িতে রেখেছি, আমাদের হোম কোয়ারেন্টাইনে তারা আছে, তারা আইসোলেটেড অবস্থায় আছে, সেখানে আমরা টেলিমেডিসিন সেবা দিচ্ছি, আমাদের স্বাস্থ্যকর্মী গিয়েছে, আমাদের চিকিৎসক কনসালটেন্ট গিয়েছে, আমরা তাদেরকে সেবা দিচ্ছি। আমরা আশাবাদী এই 2জন ব্যক্তি হয়তোবা
ভালো হয়ে যেতে পারেন, কারণ তারা এখন পর্যন্ত সেরকম খারাপ পর্যায়ে যায়নি। আর যদি যাই সে অবস্থা আমাদের একটা স্তর তৈরি করা আছে, আমরা সেই স্তরে আসবো। হ্যাঁ, ধন্যবাদ জিসান। হ্যাঁ নিশাপু, এখানে আরেকটা বিষয় পার্থ ভাইয়ের কথাতে চলে আসলো যে বাইরের দেশগুলোর ক্ষেত্রে যদি আমরা দেখি যে চায়না এই ফাইট ব্যাকটা অনেক চমৎকার ভাবে করেছে, অলরেডি আমরা জানতে পেরেছি। এবং তাদের যে সাজেশনটা আমরা মেইনলি দেখেছি যে তারা বলেছে যে বারবার গরম পানি খাওয়া বা গরম কিছু খাওয়া, যাতে হচ্ছে কি আমাদের এই যে শ্বাসতন্ত্রের যাতে এই জীবাণুগুলো যাতে বাসা বাঁধতে না পারে, এই ধরনের কিছু অভ্যাসের কথা তারা বলেছেন। তো এই ধরনের যারা হচ্ছে মানে সাকসেসফুল কেস হিস্ট্রি, এই কেস হিস্ট্রি মানে ডিফাইন করে কোন রকম ভাবে কোনো গাইডলাইন আদতে তৈরি করা যায় কিনা, মানে আপনারা যেহেতু বলছেন যে এখন পর্যন্ত সেভাবে কোনো গাইডলাইন, অন্তত পুষ্টি বিষয়ে কোনো গাইডলাইন বা ডায়েটিশিয়ানদের কোনো গাইডলাইন এখন পর্যন্ত আসেনি, তো এই ধরনের কোনো গাইডলাইন কি এর মাধ্যমে তৈরি করা যায় কিনা? না, আসলে বিষয়টা হলো কি, যে যখন ধরেন জীবাণুর কথা আসে গলায়, যে আমরা গার্গেল করলে বা গরম কিছু খেলে ইয়ে হয়, সেটা হলো আপনি দেখেন যে টনসিল, সিম্পল যে টনসিল হয়, তখন আমাদের ডক্টররা প্রথম সাজেস্ট করে যে ঠান্ডা কোনো কিছু খাবেন না। হ্যাঁ, আসলে যেটা হয় একটা সেন্সিটিভিটি তৈরি হয়। তো এই সেন্সিটিভিটিটা আপনার যখন গরম কোনো কিছু পড়ে তখন সেই জিনিসটা কিন্তু আরাম বোধ হয়। হ্যাঁ, তো যখন আমাদের কোভিড-19 যখন অ্যাটাক করে তখন প্রথমে কিন্তু গলায় থাকে। ভাইয়া ঠিক বলছি তো, না প্রসেনজিৎ ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনছি, আমি শুনছি, জি হ্যাঁ, জি। তো হ্যাঁ, ঠিক এটা হচ্ছে। কিন্তু প্রথমে থাকে গলায়। তো যেহেতু গলায় থাকে তখন একটা ইচিং একটা ফিল হয়, অথবা একটা কাশি তৈরি ইরিটেশন হয়। তৈরি হয়, হ্যাঁ। হ্যাঁ, জি। যখন একটা কাশি তৈরি হয় তখন এটা কিন্তু আসলে আমাদের ঠান্ডা লাগার কাশি না। তো যেটা হয় যে ওই কাশিটা রিমুভ করার জন্য আমরা যদি ওয়াশ করি, তো দেখা যায় যে নর্মাল ওয়াটার দিয়ে আমরা এই পর্যন্ত মানে অনেক গলার ভেতরে নিয়ে কখনোই কিন্তু আমরা গার্গল করি না, যেটা আমাদের প্র্যাকটিসও বলতে পারেন। যে গরম পানি দিয়ে আমরা গার্গল করার প্র্যাকটিস থাকে, একটু সল্ট ওয়াটার দিয়ে যখন আমরা গলা গার্গল করি তখন কিন্তু আমাদের এই পর্যন্ত গলাটা ক্লিন হয়ে যায়। যখন আমরা ওয়াশ করি, যেরকম আপনারা দেখবেন যে আমরা সবসময় বলে থাকি রিন্স ওয়াটার, মানে পানি আপনি ছেড়ে মানে ট্যাপ ওয়াটার যদি আপনি ছেড়ে রাখেন তাহলে 15-20 মিনিট যদি আপনি একই ধারায় যদি পানি পড়তে থাকে তাহলে কিন্তু যেটা হয় জীবাণুমুক্ত হয়ে যায় খাবার থেকে। সেম অ্যাজ ইট ইজ আমাদের গলায় যখন আমরা গরম পানির যতটুকু আমাদের সহনীয় ততটুকু নিয়ে একটা যদি সল্ট ওয়াটার দিয়ে গার্গেল করি, তাহলে যেটা হয় আমাদের গলার ভিতরে তো পরিষ্কার করা পসিবল না, তখন ওই গার্গেল ওয়াটার মানে করলে ওই ওয়াটারের সাথে আমাদের কিছুটা ক্লিন হয়ে যায় এবং আমরা আরাম বোধ করি। হ্যাঁ, এইটাই হলো আমাদের মনে হয় যে আপনি যেই চায়নাদের যেই যেটা বলেছেন, সফল কেসগুলো কেসটা বলেছেন, আমার মনে হয় যে এইটাই হবে একটা কারণ। আর একটা বিষয় হলো যে শুধু ওনারা কিন্তু এটা বলেনি যে গার্গেল করার কথা বা ঠান্ডা বা গরমের কথা বলেনি, ওনারা কিন্তু গরম কিছু খেতে যেটা বলেছে সেটা হলো আপনি ওই যে আমি বলেছি যে স্যুপ খেতে পারে, চা খেতে পারে। চাটা কিরকম, চা গ্রিন টি খেতে পারে, একটু জিঞ্জার টি খেতে পারে। এটা খেলে কিন্তু আপনার ইমিউনিটি বুস্ট করে, মানে একই সাথে আপনার 2-3টা কাজ হয়ে যায়। গরম খেলে আপনার গলায় যদি জীবাণুটা থাকে তাহলে সেটা কিভাবে রিমুভ হয়ে গেল। তাছাড়া আপনার যেটা হবে যে আপনার গলায় যদি এমনিতে কোনো ব্যথা থাকে সেটাও কিন্তু উপশম হয়ে গেল। তারপরে আপনার যে জিঞ্জারটা থাকে বা আপনার যে গ্রিন টি থাকে, গ্রিন টিতে থাকে সিজি, তো ওটা কি করে অ্যান্টিঅক্সিডেন্ট আপনার ইমিউনিটি পাওয়ারটা বুস্ট করে ফেলে। তাতে হয় কি, মানে আপনার গরম খাবারের সাথে অ্যাকচুয়ালি এটা তো আমরা বলেছি বারবার যে এটা এখনো পরীক্ষা দিন, যে অ্যাকচুয়ালি কোনটা করলে বা কি খেলে অ্যাকচুয়ালি সলিউশন হবে। বাট আমরা আশাবাদী যে এটা খেলে হয়তো বা এই প্রসেসটা মেনটেন করলে অনেকটা হয়তো করোনার প্রভাব থেকে একটু আমরা মুক্তি পাবো, মুক্তি আশা পেতে করা পারবো। যায়। হ্যাঁ, এটা একটা ভালো বিষয়। তো শিশির ভাই, আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে পরিস্থিতি তো দিনকে দিন আরো ভয়াবহ হচ্ছে, তো আপনারা অলরেডি যে প্রসঙ্গগুলো আপনি প্রসেনজিৎ দা এবং হচ্ছে গিয়ে নিশাপু, আপনার তিনজনের কথাতেই যে বিষয়টা উঠে আসলো, এই পরিস্থিতি যদি আরো খারাপের দিকে যায়, তাতে মানে বাংলাদেশের যে ট্রিটমেন্ট ব্যবস্থাটি রয়েছে তাতে আসলে মানে আমাদের পক্ষে এই পরিস্থিতি বেশি খারাপ হলে সেটি প্রতিরোধ করা বা সেই অবস্থা থেকে উত্তরণ করা আদতেও সম্ভব হবে বলে মনে হয় কিনা? প্রথমে একটা জিনিস একটু ক্লিয়ার করা দরকার, সেটা হচ্ছে যে যে কোনো টেস্টেরই ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ একটা ব্যাপার থাকে। যদি টেস্ট পজিটিভ হয় এবং সেটাকে টেস্ট মানে রোগীটার রোগ আছে কিন্তু টেস্টে আসছে তার রোগ নাই, সেটাকে আমরা বলি ফলস নেগেটিভ। আর কোন রোগীর রোগ নাই কিন্তু টেস্ট বলতেছে রোগ আছে, সেটাকে আমরা বলি ফলস পজিটিভ। আমরা যে আরটিপিসিআর টেস্ট করি সেটা 30% ফলস পজিটিভ বা ফলস নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা আছে। অতএব ভাইয়া যেটা বললেন যে আসলে ওয়াইফের আছে হাজবেন্ডের নাই, এই কারণে আসলে ফলস পজিটিভ বা ফলস নেগেটিভের একটা ব্যাপার থাকতে পারে। এই কারণে প্রত্যেকটা গাইডলাইনই বলা আছে কোন রোগীকে রোগী বলার আগে কমপক্ষে 2বার টেস্ট করা,
এবং ওটা আমাদের ইসে আছে, পরিকল্পনা আছে, আমরা আবার টেস্টের জন্য পাঠাবো। করার পরে আমরা যদি কারো নেগেটিভ পাই, কিন্তু তার আমার স্ট্রং সাসপেশন আছে যে সে তার একটা মানে ডেফিনিট কেসের সাথে ছিল, ডেফিনিট রোগীর সাথে ছিল, সেক্ষেত্রে দ্বিতীয়বার তার নেগেটিভ আসে কিনা সেটা দেখার জন্য টেস্ট করতে হবে। সেক্ষেত্রে আমাদের এক্সক্লুশন করাটা ইজি হবে। এবার আসেন আপনার যে কোশ্চেনটা, সেই কোশ্চেনটা হচ্ছে যে আসলে আরেকটা জিনিস হচ্ছে কি, পৃথিবীর কোনো খাবার নেই যে খাবার কোনো রোগকে প্রতিরোধ করতে পারে। হ্যাঁ, যেটা করতে পারে সেটা হচ্ছে আমাদের ইমিউনিটিকে বুস্ট আপ করতে পারে। অতএব অনেকগুলো জিনিস দেখা যায় কি ফেসবুক বা বিভিন্ন জায়গায় ঘুরতে থাকে, এটা করলে এটা হবে না, এটা করলে এটা হবে না। আপু কিন্তু বারবার এই জিনিসটা বুঝিয়ে তোলার চেষ্টা করেছেন যে দেয়ার ইজ নাথিং ডেফিনিট, অলওয়েজ অগমেন্টিভ, যেটা আমরা অগমেন্ট করতে পারি। এখন যদি করোনা পরিস্থিতি এর চেয়েও খারাপ হয়, সেক্ষেত্রে কয়েকটা ব্যাপার। এক নম্বর হচ্ছে কি, খারাপ হতে পারে বা খারাপ হচ্ছে, পৃথিবীতে এরকমই বলছে, জিওমেট্রিক্যালি কেস বাড়ছে। আমি বাংলাদেশের প্রেক্ষাপটে একটু আশ্চর্যান্বিত যে একদিন 500 পরে পরের দিন 300 আসছে, তাহলে আল্লাহ পাকের রহমত না, অথবা আমাদের চেষ্টা অনেক বেশি। কিন্তু আপনি যদি পৃথিবীর গ্রাফ গুলা চিন্তা করেন, ইউএসএ, ইউকে, ইতালি, স্পেন, চীন, প্রত্যেক দেশের গ্রাফে দেখবেন একটা জিওমেট্রিক রেস ফলোড বাই আ জিওমেট্রিক ফল। এই যে রেইজ এবং ফলের যে জায়গাটা, স্টিপ রেইজ, সেই জিনিসটা কিন্তু আমাদের নেই। এটা একটা এখানে একটু ইন্টারাপ্ট করি শিশির ভাই, যেটা হচ্ছে আজকের টেস্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, একটু ইন্টারাপ্ট করলাম। সেটা হচ্ছে যে গতকালকে আমরা প্রায় 500-র উপরে কেস পেয়েছিলাম, আজকে মানে 300-র মতো কেস আসলো। আইডিসিআর যে ব্যাখ্যাটি এখানে দিয়েছে যে গতকালকে শুক্রবার থাকার কারণে প্রাইভেটলি আমরা যে 2 জায়গায় টেস্ট করি, প্রাইভেট যে দুটো সেক্টর, ওই দুটো সেক্টর বন্ধ থাকার কারণে আমাদের আসলে সব টেস্ট আসলে প্রপারলি করা সম্ভব হয়নি। তো এই কারণে কিছুটা হচ্ছে মনে হয় সংখ্যার একটা মানে এক্সাক্ট নাম্বারটা আসেনি আর কি, এই ধরনের একটা ব্যাখ্যা। 300, 400, 500, আবার কিন্তু সমাজে কিন্তু একটা লেভেলের মধ্যে আছে আর কি না। আপনি যদি দেখে থাকেন যে 40তম দিনে ফ্রান্সে কতগুলো কেস ছিল, তার 2 সপ্তাহ পরে ফ্রান্সে কত, লাইক এখানে কিন্তু ডিফারেন্স 30,000, 40,000, 50,000 ছিল। তো এই 500-100 ডিফারেন্স কিন্তু অনেক বড় কোনো ডিফারেন্স না। এখন যদি আমাদের থাকে মানে আমরা কি গ্রাফের দিকে জিনিসটাকে রাখতে পারছি, এটা একটা বুঝ থাকে, ইফ ইউ ক্যান মেইনটেইন দিস গ্রাফ। বাট এটা যদি এমন হয় যে অ্যাসিম্পটোমেটিক কেসগুলো ডিটেক্ট হচ্ছে না, দ্যাট ইজ আ ব্যাড থিং। তাহলে যেটা হবে কি, যখন এটা ফ্লেয়ার আপ করবে তখন আমাদের সে অবস্থা থাকবে না। এখন গভর্নমেন্ট বলেন, প্রত্যেকটা সেক্টর অনেক সচেতন, কিন্তু আমাদের পাবলিক লেভেল অ্যাওয়ারনেসটা খুব কম। আপনি যদি সকালে বাজারে যান তখন বুঝতে পারবেন আর কি পাবলিকের অ্যাওয়ারনেস এর লেভেল কোন জায়গায়। আমরা এতটা অ্যাওয়ার যে আমরা মসজিদে 5 জন করে নামাজ পড়তে বলতেছি, কিন্তু রাস্তার আড্ডা কিন্তু এখনো বন্ধ হয়নি। এবং এটা আপনি যদি আইনকারী সংস্থাকে বলে পিটাইয়া কোনোভাবে সম্ভব না, আনলেস এবং আনটিল আমি মানুষকে সচেতন করি। ওই জায়গা থেকে বলবো যে আমাদের গভর্নমেন্টের পদক্ষেপগুলো এখন অনেক আপ টু ডেট, গভর্নমেন্ট অনেক স্ট্রিক্ট স্টেপ নিচ্ছে, প্রাইভেট সেক্টর গুলো অনেক বেশি স্টিপ আপ, এবং প্রত্যেকে তার জায়গা থেকে চেষ্টা করছে। এখন পাবলিক অ্যাওয়ারনেস না আসলে একটা ফ্লেয়ার আপ হইতে পারে, এবং এই ফ্লেয়ার আপের কনসিকুয়েন্স খারাপ হবে, এটা আমরা সবাই জানি। বাট আমরা অবশ্যই বললাম যে আসার জায়গা হচ্ছে এইটা, যেটা তো খারাপ হবে না, হলেও আমরা মোকাবেলা করতে পারবো। আর ভয়ের জায়গাটা হচ্ছে এইটা যে আমরা এখন যা করছি ফ্রম দ্য পাবলিক পয়েন্ট অফ ভিউ, অ্যাম্বুলেন্সে করে মানুষ আসা, ট্রাকে করে মানুষ যাওয়া, গ্রামের ভিতরে মানুষ চলাচল, এই জিনিসগুলো আসলে ভয়ের কারণ যে কখন এটা ক্লিয়ার আপ। ধন্যবাদ। হ্যাঁ, চমৎকার একটা কথা শিশির ভাইয়ের কথা চলে আসলো। তো আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো শেষ পর্যায়ে এসে আমি 3 জন অতিথির কাছে আসলে একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে বাংলাদেশের মানুষকে সচেতন করার ক্ষেত্রে, যেটা শিশির ভাই কথায় চলে আসলো, যে আসলে সচেতন করার ক্ষেত্রে আসলে কি করা যেতে পারে। শুরু করবো পার্থ ভাইয়ের কাছ থেকে, তারপরে নিশি আপু, এবং সর্বশেষ হচ্ছে শিশির ভাই। আসলে হ্যাঁ বিশাল, আসলে সচেতন করার জন্য কিন্তু আমরা বাংলাদেশ সরকার একদম প্রথম থেকে একদম কি বলবো, একদম আমরা প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া বলি, ফেসবুক বলি, আমরা টিভি বলি, যেখানেই বলি, পত্র পত্রিকা বলি, আমরা কিন্তু বারবার বলছি আপনি ঘরে থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন, বারবার হাত ধুন। কিন্তু আসলে একটা শিশির একটু আগে যেটা বললো, সকালে যখন অফিসে যায় কিংবা হাসপাতালে যায়, তখন বাজারে যে পরিমাণ মানুষজন দেখি, তখন দেখে আর মনে হয় না যে আসলে আমরা কোভিড-19 নিয়ে ভীত কিনা। যখন ব্রাহ্মণবাড়িয়ার ঘটনাটা দেখি, তখন আসলে নিজের মাথা নিজের চুল ছিঁড়তে ইচ্ছা করে যে আসলে আমরা কোভিড-19 নিয়ে ভাবছি কিনা আদৌ। এই পয়েন্টগুলো আসলে আমাদের সবসময় থাকবে। আমরা নিজে যদি সচেতন না হই, পুলিশের বাড়ি দিয়ে কিন্তু আমাদেরকে ঘরে ঢুকানো যাবে না। এখন একটাই, আজকে যখন আমাদের ঝিনাইদহতে কোভিড-2 পজিটিভ হয়ে গেল, সারা ঝিনাইদহের মানুষ জানে, তারপরে আমি যখন বাইরে গেছি, আমি অফিস থেকে আসছি, আমি বাইরে যাচ্ছি, তখন দেখি যে রাস্তায় মানুষ। আমি বলি, ভাই আজকে যে ঝিনাইদহে 2 পজিটিভ হয়েছে না? কয় হ্যাঁ হয়েছে, শুনেছি, কিন্তু মানুষ কিন্তু ঠিকই আছে। আসলে যতক্ষণ পর্যন্ত নিজের প্রাণের আত্মার যে নিজের যে চাচা আপন প্রাণ বাঁচা, এই জিনিসের ভিউটা যতদিন পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আসলে ততদিন পর্যন্ত আমরা এই ভয়, এই আতঙ্ক কিন্তু আমাদের থাকবে। এবং কবে যে এটা আরো মারাত্মক পর্যায়ে যাবে, সেটা নিয়ে কিন্তু আসলে আমরা খুব চিন্তিত। এবং আমি মনে করি যে এখনই মানুষের শুভ বুদ্ধির
উদয় হওয়া উচিত এখন পর্যন্ত, না হলে কিন্তু এখন পর্যন্ত যে মৃত্যুর হার, সামনে কিন্তু ডে বাই ডে এই হারটা 2 থেকে 3 থেকে 4 হতে পারে। আমরা কিন্তু ইউরোপ আমেরিকা হতে যাচ্ছি। ধন্যবাদ। আশঙ্কার কথা বললেন। নিশি আপু, আপনার মতামত। আচ্ছা, থ্যাংক ইউ। আসলে প্রসেনজিৎদা তো অনেক সুন্দর করে অনেক কিছু বলেই দিলেন। তো আসলে আমাদের সবার সচেতন হতে হবে, এটাই আমার লাস্ট কথা। কিন্তু সচেতনতার সাথে আপনি যেই বারবার বলছি ইমিউনিটি বুস্ট করা, রোগ প্রতিরোধ ক্ষমতা, এটার জন্য আমি জাস্ট 3টা সলিউশন দিব, যেটা হয়তো আপনাদের ভালো কাজে লাগতে পারে। সেটা হলো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য যেভাবে প্রপার ডায়েট দরকার, মিন্স আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। 4 থেকে 5 বার আপনার ফ্রুটস এন্ড ভেজিটেবল আইটেম আপনি সারাদিনে রাখবেন, শর্টে বলছি। আরেকটা ব্যাপার হলো প্রপার ঘুম লাগবে। আমরা যারা এখন কোভিড-19 দেখে দেখে মানে ফেসবুক থেকে, টিভি থেকে সারাক্ষণ খালি কোভিড-19 ছাড়া কিন্তু আমরা কিছু ভাবতে পারছি না। আমরা শুধু ভাবছি, কিন্তু সেই অনুযায়ী করছি কিনা সেটা একটু ভেবে দেখবেন। সো ওটা ভেবে যদি আমি না ঘুমাই প্রপারলি, তাহলে কিন্তু আমাদের কর্টিসল লেভেলটা কিন্তু বেড়ে যাবে। এটা একটা হরমোন, হ্যাঁ। তো কর্টিসল লেভেলটা বেড়ে গেলে আমাদের কিন্তু স্ট্রেস বাড়বে। স্ট্রেস বাড়লে আলটিমেট রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার কমতে থাকবে। সো ওই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটি ব্যাপার লাস্ট অন, সেটা হলো আপনাকে ফ্রি হ্যান্ড কিছু এক্সারসাইজ করতে হবে। আপনাকে বাড়ির বাইরে কোথাও যেতে হবে না, আপনার ঘরে যতটুকু জায়গা আছে, ইন্টারনেটে যথেষ্ট আপনার এক্সারসাইজের ব্যাপারগুলো আছে, দয়া করে সেগুলো একটু দেখেন। তাতে যেটা হবে যে আপনার ফুড, স্লিপিং এবং আপনার এক্সারসাইজ যদি প্রপার ওয়েতে হয়, তাহলে কিন্তু আপনার ইমিউনিটি বুস্ট এমনি হবে। এবং আমরা আশাবাদী ইনশাআল্লাহ আপনি যদি প্রপারলি যদি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং সেটা ধরে রাখতে হবে, সেটা ধরে রাখতে পারেন, তাহলে আপনার সচেতনতাও যদি থাকে, তাহলে ইনশাআল্লাহ আমরা অনেকটা দূরে থাকতে পারবো। চমৎকার কিছু সাজেশন আমরা পেলাম। এবার শিশির ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে সচেতনতা আসলে বলে বৃদ্ধি করা যায় না। এটা হচ্ছে একটা ইনক্লুসিভ ব্যাপার, যার ভিতর থেকে আসতে হয়। আপনি যদি ইউকে এর দিকে তাকান বা ইউএস এর দিকে তাকান, তারাও কিন্তু সেলুনে চুল কাটার জন্য আন্দোলন করছে ইউএসএ তে। এটা দ্য ফিফটি অফ টুডেজ ব্যাক। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সব জায়গায় এরকম মানুষ আছে। আমাদের যে জিনিসটা বলতে হবে সেটা হচ্ছে গভর্নমেন্ট যে কয়েকটা স্টেপ নিয়েছে। আপনি দেখেন, কাউকে আমি যখন ফোন দিচ্ছি তখন ফোনে বলা হচ্ছে করোনা সচেতনতার কথা, রিং মানে ফোনটা ঢোকার আগে। অতএব সবসময় কিন্তু কানের মধ্যে বাজছে। এখন এত কিছুর পরে যখন আমাদের হচ্ছে না, তখন আসলে লাস্ট যে জিনিসটা করা দরকার সেটা হচ্ছে যে, আমার কাছে যেটা মনে হচ্ছে, দেখেন একটা ফ্যামিলিতে কিন্তু একটা বা দুইটা মানুষ থাকে যে আর রেসপন্সিবল, দে হ্যাভ গট আ সেন্স অফ রেসপন্সিবিলিটি ইন দেমসেলফ। তো এই একটা পার্টিকুলার পার্সনের উচিত বাকি মানুষগুলোকে রেসপন্সিবল করে তোলা। কারণ এটা যদি করা না যায় তাহলে কিন্তু খুব বিপদ। আর দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে গিয়ে, এখন মানুষ বাসায় থাকার কারণে আমি একটা চমৎকার মানে বাজে একটা জিনিস লক্ষ্য করলাম, যে আগে যখন মানুষ সারাদিন অফিস করতো, সপ্তাহে 7 দিনের বাজার করতো। আমি আমার আশেপাশের বাসাগুলোর দিকে যদি তাকাই, আমি এখন কোয়ারেন্টাইনে, যেহেতু আমি দেখতেছি আর কি অবস্থা, প্রতিদিন বাজার করে। আরে ভাই আশ্চর্য, প্রতিদিন তো বাজার করার দরকার না, আপনি ছুটি কিন্তু আনন্দের জন্য দেয় নাই। তো এই জিনিসগুলো খুব হায়ার লেভেল থেকে আরো বেশি ইনফ্লুয়েন্স আসা উচিত। পুলিশ পেট্রোলিং আসলে বাড়াইতে হবে, কারণ বাঙালি আসলে মুখের কথা বোঝে না। আপনি দেখেন প্রত্যেকটা বাজারে, আমার মনে হয় যে বাজারের পরিমাণ কম, এক এরিয়াতে 3টা বাজার না করে একটা বাজার থাকবে, এবং ওই জিনিসগুলো পুলিশ বা আর্মির সুপারভিশন থাকবে। এটা কিন্তু স্পেসিফিক পদক্ষেপ না আসলে আই থিঙ্ক দ্যাট থিংস উইল গেট ডিটেরিওরেটেড। আর ওভারঅল প্রত্যেকের উচিত আসলে যার জায়গাটা থেকে চেষ্টা করা, কারণ এই ভাইরাসটা আসলে আমরা দেখতে পাচ্ছি না, বাট ইট ইজ স্প্রেডিং লাইক আ হেলথ। সো উই হ্যাভ গট আ হিউজ চান্স অফ গেটিং এফেক্টেড ইন আ মাস ইন দ্য ফিউচার। তো আসলে আমাদের ফিউচারের কথা চিন্তা করে, ফ্যামিলির কথা চিন্তা করে, এভরিওয়ান নিডস টু বি রেসপন্সিবল। এছাড়া কোনো বিকল্প নেই। এবং এটা অনেক বলা হচ্ছে, আশা করি চমৎকার একটা আলোচনা আসলে আমরা উপভোগ করলাম। দর্শক, কিছু বিষয় আসলে কেউ মানে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমাদের টেকনিক্যাল কিছুটা ত্রুটির কারণে আমাদের বারবার লাইভে কিছু সমস্যা তৈরি হয়েছিল। এই জন্য মানে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সকলের তরফ থেকে, এবং আশা করি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু চমৎকার যে বিষয়গুলো আজকে চলে আসলো আজকে আমাদের এই 3 জন অতিথির আলোচনায়, প্রত্যেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের এই সচেতনতা বোধ যদি না জাগে, আমরা যদি এই ব্যাপারে সচেতন না হই, তাহলে বলতে পারা যায় যে অদূর ভবিষ্যতে ফ্রান্স বা আমেরিকার যে অবস্থাটি হয়েছে, বাংলাদেশ সেই অবস্থা থেকে দূরে নয়, যদি না মানুষকে এখনই সচেতন করা যায়। তো আশা করছি আজকে যারা রয়েছেন সামনের যোদ্ধারা, যারা এই করোনা প্রতিরোধে আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে সাহায্য করছেন, তাদের যে উপদেশগুলো রয়েছে সেই উপদেশগুলো আপনারা সঠিকভাবে শুনবেন, এবং অবশ্যই আমরা করোনা মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।